আসসালামু আলাইকুম। টাচ অফ সিলেট থেকে আমি জালাল জয় সবাইকে এই মুহূর্তে লাইভে স্বাগত জানাচ্ছি। মুক্তির সংগ্রামের ধারাও কাব্যগ্রন্থ যেটি লিখেছেন বদরুজ্জামান জামান, ওনার কাব্যগ্রন্থটুকু আজকে প্রকাশনা অনুষ্ঠান হচ্ছে এবং এই প্রকাশনা অনুষ্ঠানটুকু সম্পূর্ণ আয়োজনটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই আয়োজনটুকু করেছে বুয়েন প্রকাশন। আমরা প্রথমে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। যারা আছেন আমাদের সাথে অবশ্যই আপনারা আমাদের লাইভটুকু শেয়ার করে দিবেন এবং কবিতা প্রেমী যারা আছেন থাকবেন, আসলে আশা রাখি ভালো কিছু পাবেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বুনন প্রকাশনের প্রকাশক, বুনন প্রকাশনের কর্ণধার, কবি সম্পাদক খালেদ উদ্দিনকে। জনাব খালেদ উদ্দিন। ওটা হরেন লো ওই যে 500টা ও হরে লো। আজকের অনুষ্ঠানে সম্মানীয় প্রধান অতিথি, আমাদের আপনজন পরম শ্রদ্ধাভাজন লিয়াকত শাহ ফরিদি ভাই, আমরা আপনারা সবাই তাকে চিনেন, উপস্থাপকও পরিচয় করিয়ে দিয়েছেন। তো আমরা ফরিদি ভাইকে ছাড়া একটা অনুষ্ঠান বুনন প্রকাশনের আমরা আসলে ওইরকম সম্পূর্ণ হয় না। যাই হোক, আজকে যে 7টায় অনুষ্ঠান শুরু করার কথা, হয় কি আমরা জানি 7টায় শুরু করব, আমাদের বিশ্বাসও থাকে। ওই যে 7টা চলে আসছি হয়ে আজকে এই 40 মিনিট চলে গেল, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে আমরা এই জন্য খুবই আনন্দিত যে আজকে আমাদের আহ্বানে, বুননের আহ্বানে, বদরুজ্জামানের আহ্বানে এই যে মুক্তির সংগ্রামে দ্বারা বইয়ের প্রকাশন অনুষ্ঠানে আপনারা সকলে এসে উপস্থিত হয়েছেন। আমাদের কৃতজ্ঞতা জানবেন, ধন্যবাদ জানবেন। আপনাদের উপস্থিতি আমাদের ঋদ্ধ করেছে এই অনুষ্ঠানকে। আমরা জানি আমাদের সম্মানিত অনেক অতিথি এখনো আসার পথে আছেন, আশা করছি তারাও এসে আমাদের এই আলোচনায় যুক্ত হবেন। আপনারা লক্ষ্য করলে দেখবেন আপনাদের সবার সামনে আজকের অনুষ্ঠানের মূল প্রবন্ধ একটা পুস্তিকা দেয়া হয়েছে। আমাদের প্রিয় কবি, আমাদের আরেক বড় ভাই মাহমুদ সুলতান ভাই, তিনি আমাদের বুননের পাশে সব সময় আছেন। আমাদের এই জাতীয় জটিল, কঠিন এবং পরিশ্রমের কাজ তিনি করে যাচ্ছেন। এবারও তিনি সমৃদ্ধ একটি আলোচনা লিখেছেন, এই দীর্ঘ আলোচনা, যেটা আমরা এক ফরমার একটা পুস্তিকায় প্রকাশ করেছি। বদরুজ্জামানের এই বইয়ের সবিস্তার আলোচনা এখানে আছে। এই আলোচনা উপস্থাপিত হবে, তারপর সকলে আলোচনায় অংশগ্রহণ করবেন। এখানে যারা উপস্থিত হয়েছেন সকলেই এই সামনের সারিতে বসার যোগ্য এবং বসেন অনেক জায়গায় আমাদের প্রাজ্ঞ কবিরা। এই যে আমাদের ইমামুল ইসলাম রানা ভাই এসে বসে আছেন, মিজান ভাই বসে আছেন, আমাদের কামাল ভাই, আমাদের স্বতঃস্ফূর্ত মানুষ, আমাদের এই আয়েশা মুন্নি, আমাদের আরেক শ্রদ্ধেয় বাংলার বড় ভাই যিনি অধ্যক্ষ হিসাবে সম্প্রতি অবসরে গেছেন, নিয়াজ ভাই, এই যে মানুষজন এখানে এসেছেন এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য, সবার কাছে আমাদের অশেষ ঋণ। আমরা জানি আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই আমরা বুনন থেকে একটার পর একটা অনুষ্ঠান চালিয়ে যেতে পারি বা পারছি। মুক্তির সংগ্রামের দ্বারাও প্রকাশনা গ্রন্থের যে লেখক বদরুজ্জামান জামান আমার সহপাঠী বন্ধু। আমরা একসঙ্গে বাংলা বিভাগ এমসি কলেজে ভর্তি হই 1997-98 বেচে 97 সালের শেষ দিকে। ভর্তি হওয়ার পর যার সাথে আমার সহপাঠী হিসাবে যাত্রা শুরু হয়ে কিছু দিনের মধ্যে আমরা অন্তরঙ্গ বন্ধুতে রূপান্তরিত হই, যে বন্ধনের কারণে আমরা শ্রুত করি, ল কলেজেও গিয়ে কিছুদিন পড়ালেখা করি। এই সাহিত্য সংস্কৃতির এই ডালে পাতায় অথবা দৌড়াদৌড়ির যে একটা সুযোগ সেটা আমরা তৈরি হয়। এর পেছনে যারা আছেন, যারা আমাদেরকে আসলে সাহিত্য করার কাজে অনুপ্রেরণা দিয়ে, প্রণোদনা দিয়ে, ওর একটা অস্তিত্বের ভিতরে একটা যন্ত্রণা তৈরি করে দিয়ে আমাদের দৌড়াইলেন বা আমাদের ভিতরে একটা তাড়না তৈরি করে দিলেন, সুকুমাবৃত্তির সেই প্রেরণা দাত্র এই মহান দুই শিক্ষাগুরু আমাদের সামনে আজকে উপস্থিত। আমরা তাদের কাছে অশেষভাবেই ঋণী। বিশেষ করে আমাদের সায়দা ম্যাডাম এখানে উপস্থিত আছেন, আঞ্জুমানা ম্যাডাম এখানে উপস্থিত আছেন। আঞ্জুমানা ম্যাডামকে আপনারা জানেন আমি আমার মা বলি। তিনি আমাকে যেভাবে মানে স্নেহের অপার স্নেহে তার যেভাবে আমাকে আমি হয়েছি, যে আমি অতি ক্ষুদ্র যদিও এখনো, কিন্তু তার যে স্নেহ পেয়েছি। তিনি বলছিলেন একদিন আমাকে, খালেদ, শুধু হাঁটলে আর ঘোরাঘুরি করলে হবে না, রেজাল্টও দরকার।
এর কারণে আমার হয়তো রেজাল্ট হয়েছে, নাইলে এই রেজাল্টও হইতো না। রেজাল্ট না হইলে তো কলেজে চাকরি হইতো না, বুননও হইতো না, হয়তো প্রকাশক হইতো, কিছুই হইতো না। এই যে একটা দৌড়ানির যে তৈরি করে দেওয়া, সাহেদা ম্যাডাম যেভাবে আমাদেরকে আগলে রেখেছিলেন, স্নেহ করতেন, আপনারা দেখেন যে আমরা অনেক দিন আগে বেরিয়েছি 2001-এ, আজ অবধি তাদের সাথে আমাদের সেই সম্পর্ক বা সেই স্নেহ আমরা পাচ্ছি, বা তাদের কাছে আমরা আমাদের যে কোনো প্রয়োজনে দৌড়ে যাচ্ছি, সেটা কম কথা নয় আমার মনে হয়। আর আঞ্জুমান ম্যাডাম তো আমরা থাকার শেষ মুহূর্তে তিনি চলে আসলেন সরকারি মহিলা কলেজে। তারপর থেকেও কিন্তু ওই যে এমসি কলেজের ছাত্ররা এখনো, আমি ম্যাডামের সাথে কথা হইলেও বলি যে এমসি কলেজের ছাত্ররা সবসময় যোগাযোগ রেখেছে। মহিলা কলেজে তো আর ছাত্র থাকে না, এখানে ছাত্রী হয় সবাই। যাই হোক, সে একটা বিষয়। তারপরে আমি শিক্ষকতা শুরু করার কিছুদিন পরে ম্যাডামের আহ্বানে সাড়া দিয়ে গেস্ট টিচার হিসাবে মহিলা কলেজে যাওয়ার সুযোগ হয়েছিল আমার। আমি দেখেছি ম্যাডাম একটা ডিপার্টমেন্টকে কিভাবে আগলে রেখেছেন। প্রায় 7 বছর আমি ওইখানে অনিয়মিতভাবে যাওয়া আসা আমার ছিল। তারপরে ম্যাডামের সাথে ওই যে পরীক্ষকের নিরীক্ষক একজন আছেন স্কুটনি, সেটাও করেছি, করেছি। কত ধরনের আপ্যায়নে, কত ধরনের স্নেহে, কত ধরনের পারিবারিক এই পরামর্শে তিনি আমাকে ঋদ্ধ করেছেন। আমার নতুন সংসারকে সেভাবে কিভাবে সবকিছু পরামর্শ দিয়েছেন ম্যাডাম। এই জাতীয় ঋণগুলো আসলে এক অনুষ্ঠানে এক কথায় কি অল্প কথায় বলে শেষ করার নয়, কোনো সুযোগ হইলে। তো এই জন্য আমি যে কোনো অনুষ্ঠানে গেলে একটা বক্তৃতা বারবার রিপিট করি, কবি দিয়ে আমাদের কি কাজ, সমাজের কি কাজে লাগে কবি। তখন আমি এর উত্তরে সবসময় একটা কথা বলি, বারবার আপনারা শুনেছেন, আজকে রিপিট করে আবারও বলি, এই কবি সাহিত্যিক লেখালেখি এরাই মানুষের শিকড় করে দেয়, একেবারেই প্রস্তুত করে দেয়। তারপরে তো আপনি ইঞ্জিনিয়ার হন, আবার ওই যে সুতুর মিস্ত্রি হন, বা যে কোনো কিছু একটা হন, রাজনীতিবিদ হন, মন্ত্রী হন, আমলা হন। এই যে মানুষগুলো গড়ে দিল, এই শিকড় গড়ে দেওয়ার কাজগুলো যে করে দিল, সেই কাজগুলো সাহিত্যিকরা করে। আপনারা জানেন যে সরকার আর কবি হাজারে হাজারে দেশে দেশে হয় না। একটা বই লিখলে কোনো দেশেও হাজারে হাজারে বিক্রি হয় না। এইসব হাজারে হাজারে বিক্রি করার তুলনার যায় না। এগুলো হচ্ছে মৌলিক কর্ম, এগুলো হচ্ছে ওই যে অভিজাত কর্ম, যে কবিরা যেটা করেন সেই কাজগুলো তারা তাদের ওই যে আল মাহমুদের একটা কথা আপনারা সবাই জানেন, আবার বলি। আল মাহমুদ বলেছিলেন যে আমি গল্প লিখি, উপন্যাস লিখি, প্রবন্ধ লিখি, আরো অনেক লিখেছি, কিন্তু যখন একটা কবিতা লিখি তখন মনে হয় আমি একটা সৃষ্টি করলাম, আমি একটা লেখা লেখলাম। মানে ওই যে তৃপ্তিটা কবিতায় হয়, আর কিছুতে হয় না। বদরুজ্জামান কবিতা লিখে যাচ্ছে, বদরুজ্জামানকে আমরা বলি স্বতঃস্ফূর্ত কবি। যখন যেখানে তারে কাগজ আর কলম দিয়ে বলেন লিখে দেন, সঙ্গে সঙ্গে একটা কবিতা লিখে দিব, যেটা খালেদুদ্দিন কোনোদিনই পারে নাই। বদরুজ্জামান আর একটা ব্যাপার আছে, সমকালীন প্রসঙ্গে তাকে নাড়ায়, আলোড়িত করে, তারে জঙ্কিত করে। মুক্তির সংগ্রামে দ্বারাও কবিতা বইয়ে দেখবেন বেশিরভাগ ওই সমকালীন কবিতাগুলো, ওই যে সমকালে যে ধরনের হয়েছে 16 বছরের দুঃশাসনের যে পরিবর্তনের যে জঙ্কার, সেটা তারকে দুলা দিয়েছে, এবং এই বিষয়গুলো তার এই কবিতা বইতে সে তুলে ধরেছে। বদরুজ্জামানের আরেকটা বড় গুণ হইল সে বন্ধু, যেমন একজন বন্ধুকে আগলে ধরা, একটু বন্ধুকে জড়িয়ে ধরা। আমার পরিবারের ছেলেমেয়েরা সবাই জানে যে বন্ধু বদরুজ্জামান আসছেন, তখন তো এই কদিন বন্ধুর সাথে থাকবেন। এই যে বন্ধুর প্রতি বন্ধুর দায়বদ্ধতার সকল গুণ বদরুজ্জামানের আছে। বদরুজ্জামানকে আমরা ভালোবাসি সবাই, এবং তার স্রোতের ও কার্যক্রম আমি বারবার চাপ দেই তারে যে স্রোতটা নিয়মিত হোক, অন্তত বছরে একটা সংখ্যা হোক এই ছোট কাগজটি। এইগুলো দিয়েই বদরুজ্জামান আরো তার কাজগুলোকে আরো আমাদের সামনে উপস্থাপন করবে, এগুলো আমরা আশা করি। আর আজকের এই অনুষ্ঠানের সকলকে আবারও আমি স্বাগত বক্তব্য, আসলে স্বাগতই জানানোর কথা, সকলকে স্বাগত জানাই। আপনারা আশাই আমরা ঋদ্ধ হয়েছি এবং এই অনুষ্ঠানটা আমাদের এই পর্যায়ে চলে আসছে। আমি আমার 2 সম্মানিত শিক্ষাগুরু, আমার ম্যাডাম সাহেদা ম্যাডামকে কৃতজ্ঞতা জানাই, আঞ্জনা ম্যাডামকে কৃতজ্ঞতা জানাই, ফরিদি ভাই আর পুলিন্দা তো আমাদের ওই যে ছোট কাগজের গুরু, বস, আমরা যাকে গুরু বলে ডাকি, বাংলাদেশে এক নামে চিনে ভাস্কর। এই গুরুর কারণেই আমরা লিটল মেঘের সম্পাদক, আমরা বদরুজ্জামানের সম্পাদক। এই সবার গুরু হচ্ছেন আমাদের পুলিন্দা দীর্ঘজীবী হন, তার কাজ আরো মাত্রাতিরিক্ত বেরুক, সেই কামনা করি। সকলকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। ধন্যবাদ কবি ও সম্পাদক খালেদুদ্দিনকে। পৃথিবীর সব বিস্ময় চিহ্নের একটি সূত্র আছে, সূত্রে আবর্তিত স্বপ্ন যখন একটি বিন্দুতে দাঁড়ায় তখন বিস্ময় রচিত হয়। দর্শন পাঠ শেষে মস্তিষ্কের অস্থিরতা জানান দেয় সূত্রের স্থিরতা।
মুক্তির সংগ্রামে দাঁড়াও কাব্যগ্রন্থের আত্মকেন্দ্রিক অস্থিরতা শিরোনামের কবিতার অংশবিশেষ। কবি বদরুজ্জামান জামান থাকেন প্রবাসে। তার জন্ম 1979 সালে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। ইতিমধ্যে তিনি 8টি বই রচনা করেছেন, সম্পাদনা করেছেন স্রোতের 8টি সংখ্যা। তিনি সৃষ্টিতে আছেন, বই নিয়ে কবিতা নিয়ে আছেন, সম্পাদনা নিয়ে আছেন, কিন্তু সম্পাদনায় তার একটা স্থবিরতা যেন চলে এসেছে। আশা করি স্থবিরতা কেটে যাবে, স্রোত বহমান হবে। আমাদের আজকের অনুষ্ঠানে এই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানের এই পর্যায়ে মূল প্রবন্ধ উপস্থাপন করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি কবি মামুন সুলতানকে। কবি ও প্রাবন্ধিক জনাব মামুন সুলতান। বিসমিল্লাহির রহমানির রহিম। কবি বদরুজ্জামান জামানের কাব্যগ্রন্থ মুক্তির সংগ্রামের দ্বারাও প্রকাশনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর শাহেদা আক্তার, আমার আজন্ম শিক্ষক, আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক প্রফেসর আঞ্জুমান আরা, আমার জীবনের প্রেরণা, সম্মানিত আলোচক হিসাবে আছেন আমার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী একজন মানুষ কবি পুলিন রায়, এবং আমার বাম পাশে আজকের আকর্ষণীয় ব্যক্তিত্ব কবি বদরুজ্জামান জামান, এবং আপনারা যারা আমাদের সামনে বসে আছেন আমাদের কথাগুলো শোনার জন্য অথবা আপনাদের কথাগুলো বলার জন্য সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, ভালোবাসা নিবেদন করছি। আসসালামু আলাইকুম। আজকে আসলে প্রবন্ধ পাঠ করব কবি খালেদ উদ্দিনের যে বক্তব্য দিয়েছেন। আজকের মঞ্চে এরকম মঞ্চ আমার জীবনে পাইনি। যে শিক্ষকগুলো আমাদেরকে প্রেরণা দিয়েছেন সাহিত্যের জগতে বসবাস করার জন্য, যারা বলতেন সাহিত্য পড়ে কেউ বেকার থাকে না, যারা বলেছেন সাহিত্য মানুষের মনকে মননশীলতার দিকে নিয়ে যায়, যারা বলেছেন মানুষ হওয়ার জন্য সাহিত্য দরকার, সেই ব্যক্তিত্বরা আমাদের পাশে বসে আছেন। তাদের সামনে আসলে কথা বলা এবং আজকের এই অনুষ্ঠানের একটা বিশেষ প্রসঙ্গ হলো যেন শিক্ষকতা সবাই বাংলা আমরা, এবং আমাদের এখানে একজন অধ্যক্ষ, এখানে মুন্নি বাংলার, এখানে বাসিদ বাংলার, এখানে আমাদের নিয়াজ ভাই আছেন বাংলার। আমরা যেন বাংলায় একটা মেলা বসেছে, বাংলা সম্মেলন হচ্ছে। এটা আমাদের বদরুজ্জামান জামানের জন্য, আমাদের জন্য একটা বিশাল পাওনা। আমি কথা বাড়াবো না, আমি প্রবন্ধে চলে যাচ্ছি। প্রবন্ধটি যেহেতু একটু বড় হবে, আপনারা আশা করি আমাকে সহযোগিতা করবেন। শিরোনাম মুক্তির সংগ্রামে দাঁড়াও, গ্রন্থের পাঠ, বোধ ও একটি পর্যালোচনা। কবিতা নিয়ে হাজার কথা, লক্ষ কথার ভিড় ঠেলে আসল কথা আবিষ্কার করা যেমন দুরূহ, তেমনি কোনটি কবিতার কোনটি কবিতা নয় তাও বিচার করা জটিল। দেখা গেছে এমন অসংখ্য কবিতা আছে তাদের শিল্পমান অনুপস্থিত, কিন্তু পাঠকপ্রিয়তা আকাশচুম্বী। আবার লক্ষ কবিতা আছে পাঠকপ্রিয়তার সংখ্যাতত্ত্বে অপেক্ষাকৃত কম, অথচ শিল্পগুণ তার চেয়ে বহুগুণ। অক্ষরে অক্ষরে, পদে পদে, পর্বে পর্বে, চরণে চরণে অপাঙ্ক্তেয় নয়। কিছু কবিতা আছে আবৃত্তির অবারিত উচ্চারণে কণ্ঠে ধারণ করে শব্দকেও শ্রুতিমধুর করে প্রকাশ পায়। ধ্বনির মাধুর্যে মনে হয় অসাধারণ কবিতার প্রত্যঙ্গ, কিন্তু গভীর অধ্যবসায়ের ছন্দকলা, অলঙ্কার শাস্ত্রের মাপযন্ত্রে খাঁটি শোনা পাওয়া মাঝে মাঝে দুষ্কর হয়ে ওঠে। অথচ এই কবিতা কি কবিতা নয়? অবশ্যই কবিতা। একজন যেটাকে শিল্প বলতে নারাজ, অন্যজনের কাছে সেটাই হয়তো
উন্নত শিল্প। বাগানের অসংখ্য ফুলের মাঝে সবাই সব ফুল পছন্দ করে না। আবার নারীর যেমন শতরূপ, ফুলে কবিতারও বহুরূপ। বহুরূপী শিল্পে কোনো রূপ কার ভালো লাগে আর কার খারাপ লাগে এটা স্বতন্ত্র রুচিবোধে সত্যায়িত। তাই কবিতা অমীমাংসিত সুন্দর, সিদ্ধান্তের আলাপে ন্যায়দণ্ড প্রতিষ্ঠা করা কঠিন। আপেক্ষিক শিল্পে নিরপেক্ষ সৌন্দর্য, বহুরূপী মাধুর্য নিয়েই কবিতার নদীতে অবগাহন করতে হয়। পৃথিবীর সর্বোৎকৃষ্ট সুন্দর ও মনোরম শিল্পের নাম কবিতা। শরীরের নানান প্রসাধনী যোগ করে কবিতাকে শিল্পী দক্ষতার সাথে সাজান। শরীরের যথাস্থানে যথাযোগ্য অলঙ্কার প্রয়োগ করার মাধ্যমে কবিতাকে অলঙ্কৃত করেন। এখানেই শিল্পীর সার্থকতা, কবির দক্ষতা, অভিজ্ঞতার সর্বোচ্চ বিকাশ। দরদ মেশানো নেশায় আফিম আনন্দে কবি অহর্নিশি কবিতার জগতে আবিষ্ট হন। মগ্নদায় নিশি যাপন করেন, ভাবনার মহাসমুদ্রে ডুবে থাকেন, কল্পনার অস্বাভাবিক বিশ্বে মোহগ্রস্ত থাকেন। যা সাধারণ তাকে অসাধারণ করে প্রকাশ করেন। কবি মাত্রেই নতুন সৃষ্টির আনন্দে বিভোর থাকেন। নতুন বিষয়, নতুন ভাবনা, নতুন অভিজ্ঞান নতুনভাবে অঙ্কন করেন। নিজস্ব সৃষ্টি তত্ত্বের সৃজনী শক্তিকে প্রজ্ঞায় প্রতীয়মান করেন সৃষ্টি পাতায়। বর্তমানের কোনো ঘটনাকে, অতীতের অভিজ্ঞতা এবং ভবিষ্যতের কল্পিত বাস্তবকে রূপায়িত করার আশ্চর্য ক্ষমতা কবি সত্তার শানিত প্রকাশ। যে কবির কল্পনা শক্তি যত প্রখর, তিনি তত বেশি ভবিষ্যৎকে ধারণ করার ক্ষমতা রাখেন। প্রকৃতির সাথে মানুষের যে সম্পর্ক, অথবা প্রকৃতির সাথে যে মানুষ মিশতে পারেন, প্রকৃতির ভাষা বুঝতে পারেন, তিনি তত বেশি কাব্যশক্তির অধিকারী হতে পারেন। কবিতার মনোরম জগতে কবি বদরুজ্জামান জামানের ভ্রমণ পরিক্রমা পর্যালোচনা করা এ প্রবন্ধের সরল উদ্দেশ্য। কবি বদরুজ্জামান জামানের সাহিত্য জীবন দুটি ধারায় উজ্জীবিত। প্রথম দেশীয় সাহিত্য জীবন, আরেক প্রবাসী সাহিত্য জীবন। 2001 সালে মাস্টার্স শেষ করেন, 2005 সালে প্রবাসী হন। ছাত্র জীবনটাই বাংলাদেশের, কর্মজীবন অন্য দেশে। ছাত্র জীবনে রচিত সাহিত্যে বদরুজ্জামানের উন্মেষকাল, প্রবাস জীবনে উৎকর্ষ সময়। প্রথম গ্রন্থ প্রকাশিত হয় 2015 সালে, 2025-এ তার সর্বশেষ গ্রন্থ। এই পরিভ্রমণে 7টি গ্রন্থ প্রকাশ পায়, এখানে 8টি হবে। বলা যায় প্রবাসী জীবন যাপনে বদরুজ্জামান কবিতাকে আসঙ্গ সুখ হিসেবে গ্রহণ করেছেন। বিদেশে বসবাস করে স্বদেশকে অবলোকন করে তারই সার সুন্দর, সারবেত্তা, সার অনুভব কবিতায় রূপ দিয়েছেন। প্রবাস কষ্টকে সাঙ্গ করে কাব্যচর্চা চারটিখানি কথা নয়। জীবন যুদ্ধে সদা ব্যস্ত সাংসারিক মানুষ থেকে ভাবের মানুষ হয়ে ওঠা খুবই কষ্টসাধ্য। বদরুজ্জামানের ত্যাগকে স্বীকার করে নির্দ্বিধায় বলা যায় তিনি একজন ভাষাপ্রেমিক, কবিতা প্রেমিক, সর্বোপরি দেশপ্রেমিক কাব্য সাধক। শেষ শিল্প বিচার এক্ষেত্রে গৌণ, কিন্তু শিল্প যেহেতু বিচার্য, অগুণে সগুণে শিল্পের বিস্তার, সেজন্য ব্যক্তি বদরুজ্জামানের আলাপের চেয়ে কবি বদরুজ্জামানের আলোচনা করাই কর্তব্য। সম্প্রতি প্রকাশিত হয়েছে কবি বদরুজ্জামানের কবিতার বই মুক্তির সংগ্রামে দাঁড়াও। এটি কবি বদরুজ্জামানের 8ম গ্রন্থ, 50টি ছোট বড় কবিতার সংকলন। প্রতিটি কবিতা নিয়ে হয়তো আলোচনা করা দুঃসাধ্য। প্রবন্ধের আকার ধৈর্য ছোঁয়ায় স্পর্শ করার মানসে নাতি দীর্ঘ হওয়ায় বাঞ্ছনীয়। চুম্বকীয় আবশ্যক আলোকপাতে মনোযোগ থাকবে এ প্রবন্ধে। মুক্তির সংগ্রামে দাঁড়াও গ্রন্থের কবিতাগুলো জুলাই বিপ্লবের পূর্বাপর সময়ে লেখা, তাই কবিতাগুলো অভ্যুত্থানের কবিতা। এই দুঃসময় একজন কবির মানসিক অস্থিরতা, প্রত্যাশা প্রাপ্তির যুগল সমীকরণ। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় কবির মানবিক চেতনাবোধ, কবির অঙ্গীকার, কবির সমর্থন, কবির হৃদয়জ আহাজারি, বৈপ্লবিক চেতনার উত্থান পতনের রক্তদুলা ইত্যাদি সংগ্রামী মূল্যবোধ বিষয়ক কবিতায় গ্রন্থে সংযোজিত হয়েছে। জুলাই মাসে বাংলার মানচিত্রে যে রক্তাঙ্কিত রেখাপাত ঘটেছে তারই সচিত্র প্রেক্ষাপট কবি বলার চেষ্টা করেছেন। গ্রন্থটি পাঠে মনে হয়েছে কবি দূর প্রবাসে বসে স্বদেশের নির্মম বাস্তবতা উপলব্ধি করেছেন। জুলাই আন্দোলন
প্রতিদিন যেমন ভিন্ন রূপে গতিশীল হয়েছে, কবির কবিতাও সেদিকে ধাবিত হয়েছে। অধিকার আদায়ে ছাত্র জনতার ন্যায্যতার প্রশ্নে কবিও কাতর ছিলেন। শাসক গোষ্ঠীর নির্মম হিংস্রতাকে কবি বারবার কটাক্ষ করেছেন। সহিংস স্বৈরাচারী পেশিবাদের বিরুদ্ধে কবি ছিলেন সোচ্চার। কবির সমর্থন ছিল নিষ্কণ্টক। কোনো প্রকার আড়াল রাখেননি কোথাও, সরাসরি আঘাত করার মতো শক্তি নিয়ে কবিতার যুদ্ধ। রক্তে বান আসলে বিপ্লবীরা যেমন জীবন মরণ লড়াই করতে প্রস্তুত, কবি বদরুজ্জামানও সেই ভূমিকায় আবির্ভূত হন। দুঃশাসন মোকাবেলা করা সত্যই কঠিন। বন্দুকের সামনে বুক পেতে চোখে চোখ রেখে কথা বলা আরো কঠিন। কবি সেই কঠিন সত্যের পথ বেছে নিয়েছেন, নিষ্ঠার সাথে আঞ্জাম দিয়েছেন কবিতার ভাষায়। ক্ষমতার লোভে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী অপরাজনীতি যে দেশে চলে, সে দেশে শান্তি প্রবাহ প্রচন্ড বাধাপ্রাপ্ত হয়। স্বাধীনতা উত্তর বাংলাদেশে নানান রাজনৈতিক গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দখল করে এদেশের মানুষ অর্থনৈতিক শোষণ, বাক স্বাধীনতার তীব্র সংকট, বেকারত্বের কৌলিন যন্ত্রণা থেকে মুক্তি পায়নি। কালের বাঁকে বাঁকে এদেশের মানুষকে সংগ্রামী চেতনায় উজ্জীবিত হতে হয়েছে। যুগে যুগে কালে কালে কবিরা কলম শক্তিকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় কবি বদরুজ্জামান সেই আবহমান কালের শক্তিশালী ধারায় কবিতা লিখেছেন। মুক্তির আন্দোলনে আত্মনিবেদন করেছেন। জুলাই বিপ্লবে বদরুজ্জামানের আত্মনিয়োগ বাংলা ভাষার কবিতাকে করেছে মহিমান্বিত। যখন খুন গুমের বিভীষিকায় জ্বলছিল দেশের মানুষ, যখন দিশেহারা হয়ে স্বপ্নহীন হয়ে পড়েছিল, যখন বাক রুদ্ধ হয়ে বুবা হয়ে গেল কবিতার উচ্চারণ, তখন কবি বদরুজ্জামানের সচকিত উচ্চারণ। পৃথিবীতে নির্যাতকদের মসনদের পাটাদন আজ কম্পিত, নির্যাতিতের আত্মচিৎকারে প্রকম্পিত আকাশ বাতাস, রাত্রির গভীরতা বলে দিচ্ছে প্রভাতের সূর্যোদয়। আর বেশি দেরি নয়, পৃথিবীতে আধারের বুক ছেড়ে আলোর প্রভাত আসবে। যখন দেয়ালে পিঠ থেকে যায়, বাঁচার আর কোনো রাস্তা অবশিষ্ট থাকে না, দুর্বল মানুষও তখন বাঁচার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মরণপণ সংগ্রামে মানুষ অবতীর্ণ হয়, জীবন বাজি রেখে বন্দুকের সামনে দাঁড়াতেও কার্পণ্য করে না। দিশেহারা সেই সংগ্রামী মানুষকে আহ্বান জানিয়ে কবি বলেন, এসো সত্যের মিছিলে, এসো সুন্দরের মিছিলে, কণ্টকাকীর্ণ মরুর এই পথে, এসো মৃত্যুর সিঁড়িতে, অনন্ত স্বর্গ তোমায় ডাকছে। মৃত্যুর মিছিলে সামিল হলো মানুষ, রাজপথে ঢল নামলো। মৃত্যুর মিছিলে কাফনে মোড়া হৃদয় নিয়ে দীপ্ত পাই আগুয়ান। কারবালার ময়দানের মতো বন্দুকের সামনে সারিবদ্ধ তলিত হাত, লোমহর্ষক যুদ্ধের দামামা। এক পক্ষে নিরীহ মানুষের অস্ত্রহীন সাহস, অপর পক্ষে বন্দুকধারী শাসক ত্রাস। গোলা বারুদের ধোঁয়ার বুদবুদ থেকে উচ্চারিত প্রতিধ্বনি স্বৈরতন্ত্র নিপাত যাক। স্বৈরতন্ত্রের লাল চক্ষুকে উপেক্ষা করে মানুষ যখন বাঁধহীন গণজোয়ারে উদ্বেলিত, হিটলার মুসলিনের মতো রাষ্ট্রীয় সকল শক্তি প্রয়োগ করে ঝাঁপিয়ে পড়ল নিরস্ত্র নিরীহ মানুষের উপর। রক্তে রঞ্জিত হলো রাজপথ, নৃশংসতার চরম পরাকাষ্ঠায় নিমজ্জিত শাসক গোষ্ঠী। তখন কবি উচ্চারণ করেন, প্রশ্ন করেন, এ কেমন নৃশংসতা তোমার? শতবঞ্চনার ভেতর দিয়ে একদিন অধিকার প্রতিষ্ঠিত হয়। মানুষ যখন মৃত্যুকে আলিঙ্গন করা শিখে যায়, তখন আশার প্রদীপ প্রজ্বলিত হয়, প্রত্যাশার বুক বাঁধে। কবিতা প্রত্যাশার আলো। কবিরা আশায় আশায় কবিতার স্তবক বাঁধেন। হীনমন্য অপশক্তি বেশি দিন টিকতে পারে না, তাদের পরাজয় অবশ্যম্ভাবী। কবিরা আশার আলো জ্বালিয়ে মানুষকে আশাবাদী করে তোলেন। নিরাশার চূড়াবালিতে চর গজিয়ে উঠে, আধার কেটে যায়, প্রভাত আসে, সূর্যোদয়ে অন্ধকার ধূরীভূত হয়। তারই প্রতিধ্বনি শোনা যায় কবির ভাষায়। সূর্যোদয়ের সোনালী আভা পূর্বাকাশে, সূর্য উঠবেই, পাখি ডাকবেই, কবিতা দিয়ে রাঙাবে প্রভাত। আর সুর সঙ্গীতের মূর্ছনায় উদ্ভাসিত হবে মানুষ। নতুন সূর্যোদয়ের স্বপ্নে দেশের মানুষ বিভোর, রক্ত দিয়ে প্রস্তুত তব মুক্তির মহামন্ত্রে মানুষ নেশায় আসক্ত। অত্যাচারের খর্গ কৃপান পায়ে পিসের রণাঙ্গন উপস্থিত, ভয়হীন চিত্তে এগিয়ে এলো মুক্তিকামী মানুষ। জুলাইয়ের গণজোয়ারে সামিল হলো কবির কবিতা। সব চাওয়া আর অধিকারের আবেদন শেষে শাসন, শোষণ, বৈষম্য, নিপীড়ন আর রাষ্ট্রীয় গণহত্যাযজ্ঞের বিরুদ্ধে আজ আমরাও দাঁড়ালাম। ছাত্র জনতার এ জোয়ার রুখবার সাধ্য আছে কার?
একই কবিতায় কবি দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেন, চলমান গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে আর যারা আজ দাঁড়িয়েছে আর যারা এখনো দাঁড়াওনি, আসো সংঘবদ্ধ হই, প্রতিবাদী হই হায়নাদের বিরুদ্ধে, প্রজন্মের জন্য এক বৈষম্যহীন সুন্দর দেশ গঠনে, আমাদের মানচিত্রে শকুনের নখের আঁচড় রুখতে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র জনতার কাতারে ঐক্যবদ্ধ হই, প্রতিবাদী হই। মানুষের ঐক্য আন্দোলনে পেশিবাদী শক্তি দিশেহারা, নির্বিচারে শুরু হলো গুলি কামানগুলার উৎসবে শাসক গোষ্ঠীর চরম পেশিবাদী মুখোশ উন্মোচিত হলো। সারা দেশে ছাত্র জনতা গণজমায়েত ঘোষণা করছে গণধিক্কার। নতুন নতুন স্লোগানে মুখরিত জনতার ঐক্যবদ্ধ জনতার সারিতে বন্দুকের হানা, মানুষের রক্তে ভাসলো রাজপথ। রংপুরে শহীদ হলেন মেধাবী তরুণ আবু সাইদ। পৃথিবী দেখল প্রকাশ্যে সাইদ হত্যার নৃশংসতা। পৃথিবী সুখে মুহ্যমান, তাজা বুকে ঝাঁঝরা হলো, মানুষের সংবেদনশীল হৃদয় কেঁপে উঠল, কবিরাও কষ্ট চিত্তে বিগলিত হলো। কবিতায় লেখা হলো নতুন রক্তাভ সুচারু প্রতিবাদ। কবি বদরুজ্জামানও লিখলেন, আবু সাইদ ঢলে পড়ল রাজপথে। এই কবিতায় কবি বলছেন, আবু সাইদ বৈষম্যের বিরুদ্ধে রাজপথে দাবি নিয়ে এসেছিল। সে দাবি ছিল ছাত্রদের সংবিধিবদ্ধ অধিকার, সে দাবি ছিল বাংলাদেশের নাগরিক অধিকার। তবে কেন আবু সাইদের বক্ষে হায়নাদের গুলি, ঝাঁঝরা বক্ষে রক্তাক্ত আবু সাইদ ঢলে পড়ল রাজপথে। আবু সাইদ শহীদ হলে বৈষম্য বিরোধী আন্দোলনের যুগ হলো নতুন মাত্রা। বাংলার আপামর গণমানুষ ছাত্র জনতার আন্দোলনে দলে দলে যুক্ত হলো, যে যার অবস্থান থেকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলে। গণমানুষের জাগরণে পেশিবাদী শক্তি আরো বেশি হিংস্র হয়ে ওঠে। অন্যদিকে মানুষ স্লোগান তুলল, বুকের ভেতর অনেক জ্বর, বুক পেতেছে গুলিকর। জ্বালাময়ী স্লোগানে মানুষ আরো সাহস হয়ে ওঠে, কবিতার শব্দ গতিশীল হয়ে আসে। চতুর্মুখী প্রতিবাদে এক অন্যরকম বাংলাদেশ, এমন জনরোষ জীবনে যারা প্রথম দেখেছে, তারা ৭১-এর মুক্তিযুদ্ধের আবহ কেমন ভয়াবহ ছিল তারই প্রতিচ্ছবি অনুমান করতে পারল। তবে ৭১-এ ছিল গেরিলা যুদ্ধ, আর ২৪-এর যুদ্ধ সম্মুখ বা মুখোমুখি যুদ্ধ। এই যুদ্ধে সাহস জুগিয়েছে কবি সাহিত্যিক শিল্পীরা। পেশিবাদ বিরোধী কবিরা হৃদয় গ্রাহ্য শব্দে আন্দোলনকারী যোদ্ধাদের সাহস জুগিয়েছে প্রতিদিন। কবি বদরুজ্জামান উচ্চারণ করলেন, দুর্বার দুরন্ত প্রতিবাদ প্রতিরোধ, বাধার প্রাচীর ভেঙে নাও প্রতিশোধ, রক্তে আগুন জ্বালো, জয় হবে তোমাদের, জিততেই হবে তোমাদের, জিততেই হবে তোমাদের। পানি লাগবে পানি, তিনটি শব্দের এই আওয়াজ মনে হয় কালোত্তীর্ণ উচ্চারণ। ক্ষণিকের সচিত্র মুগ্ধ, আর তার মুখের এই অমেয় ধ্বনি কালের যাত্রাপথে আজীবন প্রাসঙ্গিক হয়ে থাকবে। জীবন উৎসর্গের ত্যাগী উপমা হিসেবে আজীবন বাংলার মানুষকে প্রেরণা যোগাবে। জাগরণের উৎসে মুক্তের কণ্ঠে বিগলিত এই আহ্বান মহাকাব্যের মতো সরসে সংগ্রামে প্রতিবিম্বিত হবে। ২৪-এর মহাকাব্যের নায়কোচিত চরিত্র হিসেবে বারবার প্রতিধ্বনি তুলবে। তুমি হারণী মুগ্ধ শিরোনামে কবি বদরুজ্জামান একটি কবিতা লিখে মুগ্ধকে স্মরণ করেছেন। মুগ্ধের বিরচিত তিরোধান কবিকে রক্তিমাহত করেছে। আন্দোলনে বাংময় বাস্তবতা তুলে এনেছেন এই কবিতায়। হত্যাকারী পিশাচ, রক্ত পিপাসু হায়নাদের ধিক্কার জানিয়েছেন, পাশাপাশি অঙ্গীকারদীপ্ত উচ্চারণ করেছেন, আন্দোলন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। শহীদ মুগ্ধকেও প্রশান্তির বাণী শুনিয়ে কবি বলেন, তুমি হারণী মুগ্ধ, তুমি হারণী, হেরে গেছে ওরা যারা তোমার বুকে গুলি চালিয়েছে। ওরা কাপুরুষ, ওরা ভীত, ওরা হিংস্র। হেরে গেছে পেশিস্ট হায়নার দল, হেরে গেছে আগ্রাসীদের দালাল। ভয় নেই মুগ্ধ, ভয় নেই, তুমি চলে গেছো, রেখে গেছো অম্লান স্মৃতি। দেখো জনতা নেমে আসছে রাজপথে, এবার সর্বাত্মক বিজয়ের প্রতীক্ষা। সে এক অপূর্ব দৃশ্য। ৩৬ জুলাই থমথমে বাংলাদেশ। নারী পুরুষ শিশু বৃদ্ধ ছাত্র অছাত্র দিন মজুর সর্বশ্রেণীর শ্রমিক রিক্সা অটো ড্রাইভার গৃহিণী কেউ সেদিন ঘরে থাকেনি। দলে দলে কাতারে কাতারে মিছিলে মিছিলে নীরবে নিভৃতে সামিল রাজপথে। সেই দৃশ্য, সেই উত্তেজনা, সেই মুহূর্ত চিন্তা করলে গা শিউরে ওঠে। মহাকালের কবিতা রচিত হচ্ছে রাজপথে। ইতিহাস হাসতে হাসতে তৈরি হচ্ছে নতুন পৃষ্ঠা সাজাবার। নাটক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পরিণতির দিকে। উপন্যাসের সাসপেনশন ঊর্ধ্বমুখী। মহাকাল ধাবিত হচ্ছে নতুন সূর্যোদয়ের আলোক সজ্জায়।
তৈরি হচ্ছে রক্ত চুষে খাওয়া ডাইনির বিদায় মঞ্চ। অস্থির সেই 36 জুলাই একদিকে ছাত্র জনতার উন্মাতাল মিছিল, ইট পাটকেল দিয়ে বন্দুকধারী জান্তার সামনে অকুত ভয় দুঃসাহসী ভূমিকায় জনসাধারণ, টান টান উত্তেজনা, তারপরে বেলা গড়াচ্ছে অপরাহ্নের দিকে, বিষাদ বদনে ক্রন্দিত নয়নে কম্পিত পদে আশাহত স্বপ্নাহত ভিলেনের প্রস্থান, করুণ বিদায়, অপদস্থ অপসারণ। আন্দোলন মুখর জনতার চোখের আড়ালে ভবনের পিছন রাস্তায় পালিয়ে গেল মহাকালের ড্রাকুলা। এনাকুন্ডার মতো বিষধর প্রাণীর পলায়নে কবি বদরুজ্জামান লিখেন, দেখো পরাজিতের পলায়ন দৃশ্য, মানুষের ঘৃণ্য আর ক্ষোভ, এর মধ্যে আছে আগামীর সম্ভাবনা। তবুও পরাজিতের বহুমুখী প্রতিমূর্তি অসুর হয়ে আসে, বহুরূপী মুখোশ ধ্বংস হত্যাযজ্ঞের উন্মত্ত নেশায়, অথবা শয়তানের পলায়ন দৃশ্যে রচিত কবিতার এক একটি স্তবক যেন, অথবা দখলদার আসনহীন হলে আফসুস বাড়ে, পৃথিবীর সব ভয় হতাশা চোখে মুখে বিচ্ছুরিত হয়। কেউ নির্লজ্জ ভীতি নিয়ে পালাই, কেউ কেউ পালাবার গর্ত খুঁজে রাতের আধারে। কবি বদরুজ্জামান জামান ফ্রান্সে বসে আছেন, কাজে কর্মে চাকরি বাকরি সবই ঠিক আছে, সংসার পুত্র কন্যা স্ত্রী সবই ঠিক আছে, হাত পা ঠিক আছে, শরীর বৃত্ত ঠিক আছে, কিন্তু মনটা অস্থির, মন ঠিক ছিল না। হৃদয় বৃত্তে উত্তেজিত স্বদেশ, দেহবৃত্তি চোখ ছিল সংযুক্ত, কিন্তু দৃষ্টি ছিল আন্দোলনের মিছিলে। যুদ্ধের গতি প্রকৃতি অবলোকনে রেখেছেন হরহামেশা, তাই দূর প্রবাসে থেকেও প্রতিদিনের রোজ নামচার মতো ঘটনাপ্রবণ কবিতা লেখার রসদ জোগাড় করতে পেরেছেন। তাই তিনি প্রবাসী জুলাই যোদ্ধা। কবি বদরুজ্জামান একজন কবিতা লিখেন। কবিতা মানে অলঙ্কৃত নারী রূপ, অলঙ্কার ধর্মী শিল্প। কবিতার আলাদা ভাষা আছে, কাব্যময় শব্দের লাবণ্যময় গাঁথনি, কবিতার মাধুর্য অন্তর অনুভূত হয়। সে অনুভব ভাবের জগতে মহাবিষ্ট করে। কবিতা অর্থপ্রধান শিল্প নয়, কবিতা ভাব প্রধান। কবিতা সেই বাড়ির মতো, যেই বাড়িতে প্রবেশ করলে বলা যায় বাহ, চমৎকার। বাড়ির চারপাশের পরিবেশ আগন্তুকদের মুগ্ধ করে। একটা সাজানো গোছানো আদর্শ বাড়ির নমুনায় কবিতা নির্মাণ করতে হয়। কবিতাকে কেবল শব্দের গাঁথনি মনে করলে হবে না, আদর্শ বাড়ির মতো শব্দের চারপাশে কারুকার্যময় আলংকারিক প্রতিমা ব্যবহার করে কবিতার সৌন্দর্য পরিবর্ধন করতে হয়। বদরুজ্জামানের কবিতা থেকে একটা উদাহরণ দেওয়া যেতে পারে। আমি আদি গহ্বরে জমা হয় প্রস্তর রাজি, মাতাল বৃষ্টি আর রৌদ্রের লুকোচুরি দেখে মরু পর্বত সারি জেগে উঠে তার সবুজ শ্রাবন্তী কুমারী পোশাকে। মাতাল বৃষ্টি আর রৌদ্রের লুকোচুরি দেখে মরু পর্বত সারি। এই চরণে বৃষ্টি, রৌদ্র এবং পর্বত তিনটি বাড়ির মূল পিলার। কবিতার তিনটি মূল শব্দ, মাতাল এবং লুকোচুরি শব্দ দুটি পিলারের কারুকার্য, কবিতার অলঙ্কার। মূল শব্দের আদি অন্তে যত বেশি জাদুকরী আলংকারিক শব্দ ব্যবহার করা যায়, কবিতা ততই সুন্দর হয়। মরু পর্বত সারি, এই পর্বে মরু শব্দটি বাহুল্য, বলা যায় অবাঞ্ছিত শব্দ। মরু শব্দটি বাদ দিয়ে পাঠ করলে দেখবেন কবিতাটি কেমন সাবলীল হয়ে উঠেছে। জেগে উঠে তারা সবুজ শ্রাবন্তী কুমারী পোশাকে। এখানে মূল শব্দ তারা, জেগে উঠে তারা। কিভাবে জেগে উঠে? সবুজ শ্রাবন্তী কুমারীর পোশাকে। তারার রং রূপ বোঝাতে কবি তিনটি বিশেষায়িত শব্দ ব্যবহার করেছেন উপমা উৎপ্রেক্ষা হিসেবে। ব্যাপারটা কি জুৎস হয়েছে? উপমিত তিনটি শব্দ দিয়ে আলাদা আলাদা পর্ব সাজানো যায়, যেমন সবুজ পোশাকে, শ্রাবন্তীর পোশাকে, কুমারী পোশাকে। তারার ধর্ম কি? আলো দেওয়া। আলোর রং কি? সবুজ। সবুজ, শ্রাবন্তী, কুমারী। তাই উপমা ব্যবহারে অর্থালঙ্কারের ব্যাপারটিও কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে হয়। কবিতা যেন তেন শিল্প নয়, পৃথিবীর সর্বোৎকৃষ্ট শিল্প। তাই এই শিল্পকে নিয়ন্ত্রণ করা কঠিন, আবার ছেড়ে দিলেও বাঁধ ভেঙে ফেলবে। তাকে যেমন ব্যাকরণের দড়ি দিয়ে বেঁধে রাখা যায় না, তেমনি স্বাধীন বিচরণের সুযোগ নেই। ভদ্রচিত আচরণে তাকে পুষ মানাতে হয়। ছন্দের মাপকাঠিতে শব্দের স্থান নির্ধারণ করে দিতে হয়। চিত্রকল্পের চিত্তহারি পটাঙ্কন করে রঙিন বিশ্বে কল্পনাকে পরিভ্রমণে পাঠাতে হয়। তাতে কবিতা চিত্তাকর্ষক হয়ে ওঠে, ভাবের বিভোরতা গভীর হয়। গাম্ভীর্যের গহীনে কবিতা ধ্যানমগ্ন করতে পারবে মানুষের অস্থির চিত্তকে। কবিতার মতো মহৎ শিল্প আল্লাহ সবার হাতে দেন না। যিনি কবিতার সংসারে ক, বিসর্গ ইত্যাদি সাবলীল সামাল দিতে সক্ষম, তার হাতে আল্লাহ
এই শিল্প মেধা দান করেন। তাই কবিতা লেখার সক্ষমতাকে কোনোভাবেই অবহেলা করা ঠিক হবে না। কবি বদরুজ্জামান জামান আকস্মিক কোনো লেখক নন। কবিতায় তিনি দীর্ঘপথ পাড়ি দিয়েছেন। ছাত্র জীবন থেকে কবিতার সাথে তার পথ চলা। কবিতাকে তিনি ভালোবাসেন, তাতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে তিনি বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী সাহিত্য বুদ্ধা লেখক। নাটকে কাজ করেছেন দীর্ঘদিন। ছড়া কবিতা ও ছোট গল্পের বহুমাত্রিক লেখক। সাহিত্যের ছোট কাগজ স্রোত সম্পাদনা করেন। ইতিপূর্বে তার অনেক গ্রন্থ প্রকাশিত হয়েছে। অশান্ত সমুদ্র পুষি, বুধের দরজায় খিল, নানা রঙের ছড়া, জল রঙে আঁকা ছবি, জটরে ক্রন্দন সুর, জেগে আছে রৌদ্র ছায়ায়, আদিম অরণ্যে মানুষের পৃথিবী। কবি বদরুজ্জামান জামানের সর্বশেষ গ্রন্থ মুক্তির সংগ্রামে দাঁড়াও। গ্রন্থটি প্রকাশ করেছে স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান বুনন। শফিক মামুনের নজরকাড়া প্রচ্ছদে ঝকঝকে ছাপাই গ্রন্থটি মুদ্রিত হয়। গ্রন্থটি উৎসর্গ করেছেন কবি মামুন সুলতানকে। একটা হাততালি। কবি বদরুজ্জামান জামানের সাহিত্য চর্চা দীর্ঘায়িত হোক, কালোত্তীর্ণ লেখায় পূর্ণ হোক কবির কাব্যিক জীবন। অসংখ্য ধন্যবাদ। অনেক ধৈর্য ধরেছেন, আমি ঘেমে গেছি। ধন্যবাদ, কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ মামুন ভাইকে। উপস্থাপন করবেন। আমি একটা ঘোষণা দিই আর কি, কথাটা এই যে মামুন ভাই সবিস্তারে কিন্তু বইয়ের উপর আলোচনা করেছেন। আশা আমরা ঋদ্ধ হয়েছি এবং সমৃদ্ধ হয়েছি। আর আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকল কবি সাহিত্যিকদেরকে উপস্থাপক ডাকবেন, আমার সবিনয় অনুরোধ রইল, আপনারা অনেক বলতে পারেন এবং পারবেন, শুনলে আমাদের ভালো লাগবে, তাও সত্য। কিন্তু আজকের অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে আমরা শুনতে চাই। 1-1.5 মিনিটের মধ্যে শুভেচ্ছা বদরুজ্জামানকে জানাবেন। সেই কৃতজ্ঞতা আমি আগেই জানিয়ে দিলাম। আশা করছি আপনারা সেটা রাখবেন। আমাদের সম্মানিত আলোচকদের আলোচনা শোনার সুবিধার্থে এবং অনুষ্ঠান অতি দীর্ঘায়িত না করার জন্য এই আহ্বান। ধন্যবাদ সবাই। অশেষ ধন্যবাদ কবি মামুন সুলতানকে। কবি বদরুজ্জামান জামানের রচিত কাব্যগ্রন্থ মুক্তির সংগ্রামে দাঁড়াও এর উপর রচিত তার একটি রচিত একটি ঋদ্ধ প্রবন্ধ আমাদের পাঠ করে শোনালেন। এই প্রবন্ধের উপর মূল আলোচনা করবেন প্রফেসর আঞ্জুমানারা বেগম। এর আগে প্রকাশনা কর্ণধার ঘোষণা করলেন। আমরা দর্শক সারি থেকে কিছুটা অনুভূতি শুনবো। মামুন ভাই বলেছেন আজকে স্টেজে সম্মানিত যারা অতিথিবৃন্দ তারাও বাংলার, এবং যারা আমাদের দর্শক শ্রোতা তারাও অধিকাংশই বাংলার, যেটা মামুন ভাই উল্লেখ করেছেন। কিন্তু আমরা একটু সংখ্যালঘু হয়ে গেছি আর কি, এখানে যারা ছোটমোটো বিষয় নিয়ে পড়েছি। যাই হোক, আমরা এখন দর্শক সারি থেকে কিছু বক্তব্য শুনবো। আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি তসলিমা খানম বিথিকে। কবি তসলিমা খানম বিথি। আসসালামু আলাইকুম, সবাইকে সোনালী সন্ধ্যা শুভেচ্ছা। আসলে খালেদ ভাই, বুনন হচ্ছে আমাদের একটি প্রাণের প্রতিষ্ঠান, প্রকাশনী প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন সময় লেখকদের প্রকাশনী অনুষ্ঠান করে থাকেন এবং বিশেষ করে যারা প্রবাসী বাস করেন, প্রবাসীরা খুব কম সময় দেশে আসেন। আসলে খালেদ ভাই বারবার বলতেছে বিথি মানে সংক্ষেপে বলার জন্য। আর কবির ভাষায় যেটা বলতে হয়, হৃদয় কথা বলিতে বিকুল শুধু হইল না কেউ। শুধু আজকে এই প্রোগ্রামের আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, কবি মামুন সুলতান একজনই হয় এবং তার হাত ধরে যে প্রবন্ধ রচনা হয়, এটি আসলে আমি মামুন ভাইকে ভালোবাসি বা লেখক হিসেবে তাকে শ্রদ্ধা করি এই জন্য নয়, আসলে তিনি হৃদয় ঢেলে লিখেছেন। আজকে এই চমৎকার একটি প্রবন্ধের জন্য করতালি জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানের যে আয়োজক বুনন, সত্যি বুননের প্রশংসার দাবিদার। কারণ আমি দেখেছি এর আগে, খালেদ ভাই আমাকে ক্ষমা করবেন, এর আগে আমি যে খালেদ ভাই এই একটা জিনিস খুব ভালো করে আমার মনে হয় যে একটা গ্রন্থের মূল প্রবন্ধ লেখা হয়, যে এই মূল প্রবন্ধের মাধ্যমে কিন্তু আমরা বইয়ের পুরোটাই জেনে যাই। আসলে আমার এখানে সিনিয়র অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিরা রয়েছেন, তারা বলবেন। তো আমার ভীষণ ভালো লেগেছে মামুন ভাইয়ের প্রবন্ধটি। এবং সবশেষ বদরুজ্জামান প্রবাসী একজন লেখক, আমাদের প্রিয় একজন ভাই। তিনি ফ্রান্সে থাকলেও আমাদের সবার সাথে যোগাযোগ আছে, অনলাইনে অফলাইনে। দেশে আসলেই আমাদের সাথে দেখা হয়, আড্ডা হয়। এবং তিনি যেন প্রতিবার এইভাবে একটি গ্রন্থের জনক হয়, প্রতি বছর একটি গ্রন্থের জনক হিসেবে আমাদের সামনে প্রেজেন্টেশন করেন এবং আমরা যেন তার লেখায় অনুপ্রাণিত হই, আমরাও যেন উপকৃত হই তরুণ লেখক হিসেবে। সেই প্রত্যাশা তার
প্রবাস জীবন সুন্দর সফলময় হোক, এবং বুননকে আবারও ধন্যবাদ, খালেদ ভাইকে ধন্যবাদ, এবং সবশেষ আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। অশেষ ধন্যবাদ কবি তাসলিমা খানম বি থেকে। আমরা এবার সংক্ষিপ্ত অনুভূতি শুনব গল্পকার জিম হামজার কাছ থেকে। জিম হামজা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই বুননকে এরকম একটা সুন্দর একটা আয়োজন করার জন্য, যেটার মাধ্যমে এই আমরা বদরুজ্জামান জামান ভাইকে পেয়েছি। ওনাকে সচরাচর আমরা পাই না, দেশের বাইরে থাকেন। আজকে প্রোগ্রামের মাধ্যমে আমরা ওনাকে খুব কাছে থেকে পেয়েছি। জামান ভাইয়ের সাথে যেহেতু আমাদের আগে থেকেই পরিচয় না, লেখালেখির সাথেই অনেকটা পরিচিতি রয়েছে আমাদের, বিশেষ করে বুননের মাধ্যমে ওনার সাথে সম্পর্ক আমাদের আরও গাঢ় বলতে গেলে। তো জামান ভাইয়ের কবিতা সম্পর্কে আমাদের বিশেষ কিছু বলার বিষয়, আজকে বই সম্পর্কে আমাদের মামুন সুলতান ভাই উনি বলতে গেলে বিশাল একটা ইয়েকে মনে হয় একটা গ্লাসের মধ্যে নিয়ে আসছেন, পুরো এটা ইয়েটা অত্যন্ত চমৎকার একটা আলোচনা হয়েছে। আর জামান ভাইয়ের কবিতা যেমন এই বলতে গেলে কি, এই যে পরুকের সেই ভাষায় যে জাগত জনতার আত্মা উঠো কথা কও। ধন্যবাদ জামান ভাইয়ের প্রতি, বিশেষ ধন্যবাদ বুননের প্রতি। ধন্যবাদ জিম হামজাকে। আমাদের আজকের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে টাচ অফ সিলেট। ধন্যবাদ টাচ অফ সিলেটকে, ধন্যবাদ কবি জালাল জয়কে। কবিতা নিয়ে আসলে সংক্ষিপ্ত আলোচনা খুবই কঠিন, বিস্তারিত আলোচনা করতে হয়, তবু আমাদের অনুষ্ঠানের খাতিরে সংক্ষিপ্ত করতেই হচ্ছে। এবারে আলোচনা নিয়ে আসবেন কবি ইমামুল ইসলাম রানা। রানা ভাই। জামান ভাইয়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, এ কেমন স্বাধীনতা, বুলেটে রক্ত জরে গ্রেনেটে মরে কত সোনার ছেলে, কারো জীবন নাশ হয়, তাজা প্রাণ লাশ হয়, সন্ত্রাসীর কবলে জিম্মি মানবতা, এ কেমন স্বাধীনতা। যদিও আমি জামান ভাই বইটি পড়িনি, সম্মানিত অতিথিবৃন্দ এখানে আছেন, আমরা আরো আলোচনা শুনবো। তবে আমি বলতে চাই, জুলাই যে আন্দোলন করেছিল সাঈদ, তার প্রাণ দিয়েছিল, আমরা কি সেই বৈষম্যটা ফিরে পেয়েছি? আমরা কি সুষ্ঠুতা ফিরে পেয়েছি? যেইখানে কোটা এবং মেধা নিয়ে আন্দোলন করেছিল আমার ভাই প্রাণ দিয়েছিল, সেইখানে কোটা এবং মেধাটাকে আমরা ফিরে পেয়েছি? আপনাদের কাছে প্রশ্ন রইল। আমরা অনেক কিছুই বলতে পারি, কিন্তু কার্যক্ষেত্রে আমরা কতটুকু সফলতা পেয়েছি? এই জুলাই থেকে আরেক জুলাই পর্যন্ত 1 বৎসরও আমরা আমাদের সঠিক স্বাধীনতা ফিরে পাইনি। আন্দোলন করতে যাচ্ছি, আবারও আন্দোলন হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইমামুল ইসলাম রানাকে। একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা দেখতে পাবো, এই আমাদের প্রত্যাশা। এবার বক্তব্য নিয়ে আসবেন কবি ইলহাম সাদি। আছে নাকি? নাম পরিবর্তন করেছে নাকি? হ্যাঁ, তাকে কি করতে হবে? ধন্যবাদ। উপস্থিতি এখানে যারা আছেন সবাই আমার শ্রদ্ধাভাজন। সত্যি বলতে আমি আসলে কথা বলতে আগ্রহী না, যে কোনো প্রোগ্রামে আসি আমি কথা শুনতে, বলার আসলে শক্তিও আমার নেই, কারণ এখানে যারা আছেন এক একজন মানে ইতিহাস আমার কাছে মনে হয়, তো ওনাদের সামনে কথা বলা আসলে আমার সাহস নেই। যাই হোক, সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা, এই কামনাই মানে ধন্যবাদ। ধন্যবাদ ইলহাম সাদিকে। এবার বক্তব্য নিয়ে আসবে কবি আব্দুল বাসিত। চলে আসো বাসিত। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চে আছেন আমার শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক ডক্টর শাহেদা ম্যাডাম বলবেন যেহেতু প্রধান অতিথি। আসলে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে বিষয়টা, যে বদরুজ্জামান জামান ভাই আমার বাংলার লোক। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার যে নীতিবোধ, তার যে নৈতিকতা, তার যে মূল্যবোধ, সেটাকে তিনি কাজে লাগিয়েছেন। এবং আমরা জুলাইপুরে দেখেছি যে অনেক কবি সাহিত্যিক কিন্তু মানে সেই হায়নাদের মানে পক্ষেই অবস্থান নিয়েছেন, কিন্তু সেই
জায়গা থেকে বজ্রমান জামান ভাই কিন্তু প্রবাসে থেকেও তিনি কিন্তু সেই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছেন। এটা কিন্তু আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মামুনুল সুলতান ভাই যে প্রবন্ধটি উপস্থাপন করেছেন সেটা আসলে গদ্যের মানে গদ্য কবিতার মতো তিনি উপস্থাপন করেছেন। তো আমি মনে করি যে এই প্রবন্ধটি যদি আমরা ভালো করে যদি অনুধাবন করতে পারি, পাঠ করতে পারি, তাহলে আমাদের বজ্রমান জামান ভাইয়ের যে মানে সার্থক যে প্রয়াস সেটা আসলে সার্থক হবে। আমি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কবি আব্দুল বাসিতকে। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এবারে সংক্ষিপ্ত অনুভূতি জানাবেন কবি সুয়েজ হোসেন। সুয়েজ ভাই কই? আচ্ছা, এবার সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করবেন কবি কামাল আহমদ। অসংখ্য ধন্যবাদ এবং যারা মঞ্চে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। এখানে আসার অর্থ হলো যেখানেই বই প্রকাশন অনুষ্ঠান, যেখানে সাহিত্য আন্দোলন, সেখানে নিজেকে সম্পৃক্ত করতে চাই এবং আমি তো সম্পৃক্ত নিজেকে রাখতে চাই বলেই আমি এসেছি। আর আমি শুনবো সবার বক্তব্য। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। ধন্যবাদ কবি কামাল আহমদকে। এবার আমি সংক্ষিপ্ত অনুভূতি জানার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কবি জালাল জয়কে। ধন্যবাদ জানাচ্ছি এবং ব্রুনকে আবারও ধন্যবাদ জানাই এরকম একটি আয়োজনের জন্য। বদরুজ্জামান জামান ভাইয়ের সাথে সর্বশেষ 2 বছর আগে একটি বইমেলায় দেখা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। তো একটি কথাই বলে যাব, লেখার পর যদি ওই লেখাটা লিখে যদি আমার আত্মার ভেতর প্রশান্তি না লাগে, আসলে ওই রকম লেখা লিখে কোনো লাভ নেই। কারণ হচ্ছে আত্মার প্রশান্তি বলতে সেটাই, যা সত্য সেটা খুবই সুন্দর, আবার সত্যটা খুবই ভয়ঙ্কর। তো সত্য, সুন্দর এবং ভয়ঙ্কর দৃশ্যটুকু যদি লেখকরা তার কলমের কালিতে লিখতে না পারে, সেটাই কিন্তু জাতির জন্য অকল্যাণকর হয়ে দাঁড়ায়। এবং আমি আশা রাখি মুক্তি সংগ্রামে দ্বারাও এই বইটি যতদিন যতবার অন্যায়, অবিচার, নিপীড়ন গণমানুষের বিরুদ্ধে যাবে, সেই সময়ই এই বইটি অস্ত্র হয়ে সকল প্রতিবাদী বিপ্লবী মানুষের অস্ত্র হয়ে দাঁড়াবে। আমি সেরকমই প্রত্যাশা করি। কারণ হচ্ছে আমি একটি শব্দ আমি লিখে গেলাম, 1000 বছর ধরে সেই শব্দটি কথা বলবে। একটি মানুষও, একটি অন্যায়কারী মানুষও সেই শব্দটি যেন ইটা মেরে বা ধাক্কা মেরে ফেলে দিতে না পারে। এটি হচ্ছে লেখকের সার্থকতা। ধন্যবাদ। ধন্যবাদ কবি জালাল জয়কে। এবারে অনুভূতি জানাবেন কবি সুয়েজ হোসেন। সুয়েজ ভাই তো আড়াই গেছ লাগে। ধন্যবাদ বুনন প্রকাশনীর প্রকাশক জনাব খালেদুদ্দিন আহমদ ভাইকে আজকের এই সুন্দর একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সিলেটের খ্যাতিমান সাহিত্যিক, কবি এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের সিলেটের আরও এক তরুণ কৃতি সন্তান, উদীয়মান কবি মামুন সুলতান ভাই। আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি বদরুজ্জামান জামান, যাকে আমি বিগত 25 বছর থেকে আপাতমস্তক জানি। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার লেখা একটি বইয়ের আজকের এই মোড়ক অনুষ্ঠানে আমি আমার মতো একজন নগণ্য কলম সৈনিক উপস্থিত থাকতে পেরে। সম্মানিত সুধীবৃন্দ, আমার আসলে সাহিত্য নিয়ে কথা বলার কোনো জ্ঞান নেই। আমি একজন ক্ষুদে পাঠক হিসেবে আমার শুধুমাত্র যে একটি অনুভূতি প্রকাশ করার ইচ্ছা প্রকাশ করছি। মুক্তির সংগ্রামে দাঁড়াও গ্রন্থটি নিয়ে এতক্ষণ আলোকপাত করা হয়েছে, আলোকপাত হবে, এটাই স্বাভাবিক। একটি গ্রন্থ যখন পৃথিবীর আলো বাতাসের দিকে অগ্রসর হয়, পাঠক সমাজে উপবিষ্ট হওয়ার পূর্বক্ষণে
একটি নতুন গ্রন্থ নিয়ে অনাগত গ্রন্থ নিয়ে অনেকেই ওনার মনের ভাষণা বা মনের অনুভূতি প্রকাশ করেন। তেমনি আমি আমার সাধারণ ক্ষুদ্র জ্ঞান থেকে মুক্তি সংগ্রামে দাঁড়াও গ্রন্থ থেকে যে আলোকপাত করা মামুন সুলতান ভাইয়ের লেখা আলোকপাত করার লক্ষ্যে যেটা উনি ওনার রিভিউ প্রকাশ করেছেন, আমি গত রাত্রে আমি বইটি পড়ে আমি সত্যি বিমোহিত হয়েছি। আমি এটাকে বই বলবো, কারণ এই গ্রন্থ যদিও মুক্তির সংগ্রামে দাঁড়াও গ্রন্থ থেকে উনি আলোকপাত করেছেন, কিন্তু উনি পুঙ্খানুপুঙ্খভাবে মুক্তির সংগ্রামে দাঁড়াও গ্রন্থটির যে সার্জারি করেছেন, আমার মনে হয় আমি 100 বার পড়লেও বোধহয় এ সার্জারি করা সম্ভব হবে না। আমি ধন্যবাদ জানাচ্ছি মামুন সুলতান ভাইকে। আর বদরুজ্জামান জামান ভাইকে আমি এটা বলবো যে আমি জানতাম না যে এতটা বই উনি জীবনে প্রকাশ করেছেন, লিখেছেন, এবং বনন প্রকাশনীর যে খালাদুদ্দিন ভাইয়ের সাথে ওনার যে এত গভীর সম্পর্ক সেটাও আমি জানতাম না। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। অজানাকে জানার জন্যই আমাদের আজকের অনুষ্ঠান। ধন্যবাদ সৈয়দ হোসেনকে। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাহাউদ্দিন বাহারকে। বাহাউদ্দিন বাহার। বিসমিল্লাহির রহমানির রহিম। বদরুজ্জামান জামান ভাইয়ের বই প্রকাশনা অনুষ্ঠানের আজকে সম্মানিত গুণীজন যারা মঞ্চ আলোকিত করে বসে আছেন, আমাদের ডান দিকে সামনে উপস্থিত আমার লেখীয় ভাই বোনেরা, আমার এই বইটি পড়া হয়নি যেহেতু, তো আমি আমার বদরুজ্জামান জামান ভাইয়ের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করব। আর আমি চাচ্ছি না যেহেতু আমি বক্তব্য তেমন ভালো জানি না, আমার নিজের বক্তব্য আমার কাছে ভালো লাগে না, যেহেতু আমি গানের মানুষ, তা আমি একটা গান গাইতে চেষ্টা করব। গানটা গণমুখী একটা গান, বুঝছেন, 2 লাইন যতটুকু যদি অনুমতি পাই। যে আছে কি গান শোনাবো গো বন্ধু, কি গান শোনাবো গো বন্ধু, মানুষের নেই মানবতা, বোঝে না কেউ কারো ব্যথা, আধারে ঢাকা ভুবন শুধু, কি গান শোনাবো গো বন্ধু, পাষাণ পৃথিবীর পাষাণ মানুষ, স্বার্থের অন্ধকারে সকলি বেহুশ, হৃদয়ের আকুলতা মনের গোপন কথা, মনে কেঁদে মরে শুধু, কি গান শোনাবো গো বন্ধু, কি গান শোনাবো গো বন্ধু। ধন্যবাদ সবাইকে। অসাধারণ, ধন্যবাদ বাহাদুর। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন জনাব মিজানুর রহমান মিজান। মিজান ভাই এউকা।
মাগো আমায় দেখাস নি আর জুজুবুড়ির বয়, আজকালকার আমি তোমার সেই চুট্টু কুকা নয়। কাজকর্ম লেখাপড়া সব পেলেছি শিখে, এবার থেকে মনটি দিব আবিষ্কারের দিকে। আজকে বলতে চাই, আজকের অনুষ্ঠানের আবিষ্কারক কবি ও সম্পাদক বদরুজ্জামান জামান সাহেবের অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে ধন্যবাদ জানাই। আমি বলতে চাই, আমাদের যে প্রাচীন রাস্তা যেটা আমরা জলপথ, সেই জলপথে যাতায়াতের জন্য আমরা নৌকা, লঞ্চ, স্টিমার তৈরি করে এদেশ থেকে ওদেশে, ওই গ্রাম থেকে ওই গ্রামে চলে যাই। স্থলপথে বিভিন্ন ধরনের যানবাহন তৈরি করে আমরা চলে যাই এইখান থেকে সেখানে, দেশ থেকে দেশান্তরে। আকাশপথে উড়োজাহাজ সৃষ্টি করে, রকেট সৃষ্টি করে গ্রহ থেকে গ্রহান্তরে মানুষ চলে যাচ্ছে। কিন্তু মানুষের হৃদয়ে যে বিশাল ভুবন, সেই ভুবন কি করছে, সেই ভুবনের অবস্থা কি, সেই ভুবনের ভালোবাসা, সেই ভুবনের না পাওয়া অত্যাচার, অনাচার, স্বাধীনতা, তার কথা তো কেউ বলে নাই। হ্যাঁ, বলেছে কবিরা। তাই তো সর্বকালের শ্রেষ্ঠ মানুষ কবি। 1000 বছর আগেই কবিতা সৃষ্টি হয়েছে। 1800 শতকেই সম্ভবত কাগজ সৃষ্টি হয়েছে, তার আগেই কবিতা ছিল। হাজার হাজার বছর আগে মানুষ মুখে মুখে কবিতা বলতো। আমরা ভাগ্যবান, আজকে আমাদের কবি ও সম্পাদক বদরুজ্জামান জামান ভাইয়ের বইটা 1000 বছর থাকবে, যেহেতু লিপিবদ্ধ করা হয়েছে। আমি আর আমার বক্তব্য দীর্ঘ করব না। আমি বলতে চাই, শেখ সাদী বলেছেন, শিরে শুভ্র তুষারের মেলা, অন্তরে অঝর মম যৌবন করে খেলা। আজকে আমাদের সভাপতি জনাব লিয়াকত আলী সাহেব ফরিদির, আমি বলবো উনি একটি কবিতা। ওনার যে গ্যাটআপ, আজকে যে গ্যাটআপ পরে এসেছেন, সেটা কি কবিতার অংশ নয়? আমি বলতে চাই, আমাদের মায়ের আচরণ দিয়ে, ভালোবাসা দিয়ে বাংলা ভাষাকে যারা মানুষ করার কারিগর, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ ছাত্র বিভিন্ন সেক্টরে আছেন, সেই মানুষ গড়ার কারিগর বসে আছেন, তাদেরকে আমি ধন্যবাদ না জানালে আমি আজকে রাত ঘুমোতে পারবো না। আমি ধন্যবাদ জানাই ডক্টর প্রফেসর সায়েদা আক্তার এবং ডক্টর প্রফেসর আঞ্জুমানা বেগম এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার পুলিন রায়। উনি সরকারি চাকুরিজীবী, তাকেও সাহিত্যের প্রতি এত ভালোবাসা, এত অনুরাগ আমি দেখি নাই। আমি বলবো, সিলেট বিভাগের সাহিত্য শব্দ আসলেই আমাদের যে নামটি চলে আসে, মামুন সুলতান। মামুন সুলতান সারা সাহিত্য হয় না, এবং উনার বক্তব্য, আচরণ, কথাবার্তা একটি কবিতা। আমি বলবো, আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং আজকের কবি ও সম্পাদক বদরুজ্জামান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বলবো, আপনি আবিষ্কারক, পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কারক কবি। কবিদের কবিতা 1000 বছর থাকে। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর, কবি বলেছেন। সেই কথাটি আমরা স্মরণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করব। তার আগে বলতে চাই, নজরুল তো বলে গিয়েছেন, আমরা যদি না জাগি মা, কেমনি সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। আমার মা তোমার ছেলে জেগেছেন, সেই ছেলের নাম বদরুজ্জামান জামান। উনি মুক্তির সংগ্রামে দাঁড়াও সে কাব্যগ্রন্থ লিখেছেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ মিজানুর রহমান মিজানকে। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি কবি সালমান ফরিদকে। কবি সালমান ফরিদ কবি বদরুজ্জামান জামানের অত্যন্ত নিকটজন। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, আমি কথা বলতে এখানে আসিনি, আমার নাম বলার পরেও কথা বলতে আসিনি, আমি ক্লাস করতে এসেছি। এখানে দুজন গুণী শিক্ষক আছেন, আমার মনে হয় অনেক, বদরুজ্জামান ভাই, মামুন ভাই,
খালেদ ভাই তাদেরও শিক্ষক সরাসরি। আমার তো সবচেয়ে প্রিয় শিক্ষকদের দুজন, আঞ্জুমানা ম্যাডাম এবং শাহেদা ম্যাডাম। যেরকম বিমোহিত হয়ে কথা শুনতাম, ক্লাস করতাম, আজকে আমার যখন খালেদ ভাই বললেন যে দুজন গেস্টকে জানো, নাম বললেন, আমি বললাম তাহলে তো আমার একটা সুযোগ হয়ে গেল একটু ক্লাস করার। তো আমি এই আশায় নিয়ে এসেছি। ম্যাডামদের সামনে আমার কথা বলাটা একটু অন্য কেমন জানি লাগছে আর কি। বদরুজ্জামান ভাই কবিতা লিখেন অনেক আগে থেকে, সেই ছাত্রবেলা থেকে। বিদেশে থাকেন, মায়ের প্রতি ভালোবাসা, এই যে মুক্তি সংগ্রাম দুটাই কিন্তু মায়ের সাথে সংশ্লিষ্ট। মায়ের সাথে বলতে দেশের সাথে, 24-এর সাথে, 71-এর সাথে। আমার মনে হয় এই বইতে 24 আছে, 71 আছে, সব মিলিয়ে আমরা সংগ্রামে আছি। আমাদের সংগ্রাম শেষ হয় না, শেষ হবেও না, আমরা সেই সংগ্রামে আছি, থাকব। বদরুজ্জামান জামান ভাইকে অভিনন্দন, বই বের করার জন্য। অনেক বই বের হয়েছে, তাকে অভিনন্দন। আমি আমার শিক্ষাগুরুদের কথা শোনার জন্য আগ্রহ বোধ করছি। অশেষ ধন্যবাদ কবি সালমান ফরিদকে। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি জানাচ্ছি কবি আয়েশা মুন্নিকে। কবি আয়েশা মুন্নি। আসসালামু আলাইকুম, শুভ সময়। আমি আসলে কথার বাহুল্যে যেতে চাচ্ছি না। কথার বাহুল্যে না গিয়ে আমি মুক্তির সংগ্রামে দাঁড়াও বইটা থেকে প্রথম কবিতাটা পাঠ করে দিচ্ছি। আমি পাঠ করছি, আবৃত্তি করছি না, যেহেতু আমার আগে পড়া হয়নি। এ কেমন নৃশংসতা তোমার, মানুষের বোধ আর মস্তিষ্কে রক্তের মতো প্রবাহিত হয় ক্ষোভ আর ঘৃণা। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে গেলে যা হয় তাই হলো। টুটি চেপে ধরল কণ্ঠ রোধ করা যায়, বিস্ফোরণ ঠেকানো যায় না। প্রাত্যহিক তর্জনী উঁচিয়ে হায়নার মতো হিংস্রতা ইঁদুরকেও প্রত্যয়ী করে, বিক্ষুব্ধ করে, বিপ্লবী করে। অথচ বাঘ, সিংহ আর অন্যরা অচেনা গন্তব্যে চিরচেনা প্রেমিক বাসর সাজায়। তোমার পুষ্পমাল্যে দাম্পত্য কলহ, চিরশত্রু মধ্যস্থতার হাত বাড়ায়। নিঃশ্বাসের দীর্ঘ বন্ধিত্ব শেষে বেরিয়ে আসছে লোমহর্ষক উপখ্যান। অজ্ঞতা যে যার মতো প্রতিক্রিয়ায়, ভাঙচুর, লুটপাট আর অগ্নিচুম্বনে। ক্ষোভ আর ঘৃণার কিছুটা ক্লান্তিতে বিবেকের কাছে প্রশ্ন, এ কেমন নৃশংসতা তোমার? প্রবল প্রাসঙ্গিকতায় তুমি এক বিস্ময়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ কবি আয়েশা মুন্নিকে। এবারে বক্তব্য নিয়ে আসবেন জনাব নিয়াজউদ্দিন, সাবেক অধ্যক্ষ বড়াকা সরকারি কলেজ। সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। আমি খুব সংক্ষেপে শেষ করবো, আমাদের অভ্যাস হচ্ছে আমরা লম্বা করি। প্রথমে আমি দুই ম্যাডামের কথা বলি, দুইজনই আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার প্রধান পরীক্ষক ছিলেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আর আমি মামুন সুলতান তার আলোচনা শুনেছি, তিনি চমৎকারভাবে কষ্ট করে এই প্রবন্ধটি উপস্থাপন করেছেন, এটি তিনি একটি সুন্দর শব্দচিত্র। আর বদরুজ্জামান জামান তার এই কাব্যে 24-এর গণ অভ্যুত্থানের একটি কাব্যিক চিত্র তুলে ধরেছেন, তাকে অভিবাদন জানাই, সকলকে শুভেচ্ছা। সম্মানিত সুধী, আমাদের দর্শক সারি থেকে অনুভূতি আমরা এত সময় শুনলাম। এবারে আমরা চলে আসবো স্টেজে। ভাষা নিয়ে কাজ করেন, কারণ বই আছে নাগরিলিপি নাকি? আচ্ছা, আপনি সংক্ষেপে কিছু বলবেন? সংক্ষেপে কিছু বলেন। হ্যাঁ, আপনার বই নিয়ে কিছু বলেন, নাগরিলিপি নিয়ে কিছু বলেন। কোথায় যাবেন? জি, ঢাকা যাবেন।
অশেষ ধন্যবাদ আপনাকে। নাগরিক চর্চায় আপনি কাজ করে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা। সম্মানিত সুধী, আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমরা যারা ছোট কাগজ করি তাদের যে অনুসরণীয় ব্যক্তিত্ব কবি পুলিন রায়। আমরা এখন পুলিন রায়ের কাছ থেকে বক্তব্য শুনবো। ধন্যবাদ। বদরুজ্জামান জামানের কাব্যগ্রন্থ মুক্তির সংগ্রামে দাও এই যুব সংস্থানের বন্দোবস্ত সভাপতি, আমাদের দুজন যুগান্ত পণ্ডিত মানুষ এখানে আছেন। প্রধান অতিথি হিসাবে আছেন প্রফেসর ডক্টর শাহেদা এবং আরেকজন আছেন প্রফেসর আঞ্জুমানারা। দুজনে আমাদের কাছে অত্যন্ত সুপরিচিত বিদগ্ধজন। আমাদের তো আফসোস হচ্ছে, বিশেষ করে খালেদের কথায়, কিবরিয়ার কথায় আমরা কেন তাদের ছাত্র হলাম না। আসলে খুব আফসোস করছি কেন আমরা তাদের ছাত্র হলাম না তাদের। এবং এখানে উপস্থিত আছেন আমাদের কবি মামুন সুলতান, চমৎকার একটি প্রবন্ধ উপস্থাপন করেছেন। এই বইয়ের একদম পোস্টমর্টেম করেছেন এবং অত্যন্ত দরদীভাবে এবং হৃদয়ের সকল আকুলতা দিয়ে তিনি প্রবন্ধটি লিখেছেন। এবং আরো ভালো হয়েছে যে প্রবন্ধটি সবার কাছে ছাপা করে দেওয়া হয়েছে। এটা আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই। এজন্য আমার বদরুজ্জামান জামানের প্রতি অশেষ শুভকামনা। আমি কথা বেশি বলবো না। আমরা যারা লেখালেখির সাথে যুক্ত আছি, আমরা যারা সাহিত্যের সাথে যুক্ত আছি, সুদীর্ঘ কাল ধরে বদরুজ্জামান জামানকে আমরা ফলো করে আসছি, দেখে আসছি। তিনি সুদূর প্রবাসে থাকলেও সুরমার মায়াবী অঞ্জন তার চোখে মাখানো আছে। তিনি বলতে পারেন না কিম্মিদের কথা, তিনি বলতে পারেন না আমাদের সবুজ শ্যামল বাংলার কথা, তিনি বলতে পারেন না জুলাইয়ের গণ অভ্যুত্থানের আন্দোলনকারী রক্তের কথা, তিনি বলতে পারেন না ৭১-এর মহান মুক্তিযুদ্ধের কথা। তার লেখায় অবলীলায় ফুটে আসে কল্লোলিত সুরমার ধ্বনি, তার লেখায় চলে আসে সুজলা সুফলা এদেশের প্রাকৃতিক নৈসর্গের দৃশ্যাবলী। তার অনেক চমৎকার কবিতা এখানে আছে। আমরা যে কথাগুলো বলবো, বিশেষ করে আমি যে কথাগুলো বলবো, মামুন সুলতান অত সুকৌশলে আমার কথাগুলো তিনি বলে ফেলেছেন। সুতরাং আমি আর বিরক্তি করব না। আমি শুধু বলতে চাই, সুদূর প্রবাসে থেকেও মাটি ও মানুষের কথা, এই মৃত্তিকার কথা বদরুজ্জামান জামানের মননে, তার চিত্তে আকুলি বিকুলিকায় প্রতিনিয়ত, যেটা এই বইয়ে, তার এর আগের বইগুলোতেও আমরা পড়েছি, এর আগের বইগুলোতে আমরা দেখেছি। তার এদেশের সাধারণ মানুষ, এদেশের শ্রমজীবী মানুষ, এদেশের ঘৃণিত নিন্দিত সবাই কথা তিনি তুলে আনেন তার অকপট কলমের মাধ্যমে। তার যদি একটা কবিতার আমি কয়েকটা লাইন যদি আপনারা পড়ি, দেখবেন কি চমৎকার করে বলছেন। তোমারে কেমন দৃষ্টি অন্ধকারে জ্যোৎস্না ঝরে, সাগ্নিক ছায়ার অন্তরালে তোমার অস্তিত্বের স্ফুলিঙ্গ এক একটি নক্ষত্র হয়ে বাসা অন্ধকারে। কি আবেগমাগা উচ্চারণ, অপরিহার্য শব্দের অবশ্যময় বিন্যাস যদি কবিতা হয়ে থাকে, তাহলে তার এই কবিতা বইয়ের প্রত্যেকটি কবিতাই সার্থক। আমরা যে কবিতা পড়লে মননে অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়, যে কবিতা পাঠ করলে আমার হৃদয়ে একটু অন্যরকম আকুল বিকুলি তৈরি হয়, সেটাই কবিতা। এবং সেক্ষেত্রে জামান সফল হয়েছেন। তার আরেকটা আমি অত্যন্ত তাকে ধন্যবাদ দিই, তিনি সুদূর ফ্রান্সের থেকেও স্রোত নামে একটা নান্দনিক ছোট কাগজ করেন সুদীর্ঘ কাল ধরে। আমিও স্রোতে অনেক লিখেছি। তাকে আমাদের ছোট কাগজের একজন কর্মী হিসাবে এবং সাহিত্যের একজন ধ্রুপদী কর্মী হিসাবে তাকে অভিনন্দিত করি। তার সামগ্রিক শুভকামনা তার জন্য থাকলো। আমি কথা না বাড়িয়ে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, অনেকে কথা বলেছেন, আমি শুধু তার ভাষায় বলি, আর কত চুপ থাকা যায়, আসুন সুশস্ত্র হই,
প্রতিবাদী হই, প্রতিশোধ মন্ত্রে উজ্জীবিত হই। আমাদের যারা কলম সৈনিক, তাদের অস্ত্র কলম। এই কলমের মাধ্যমে আমাদের সমাজের অন্যায়ের কথা, সমাজের মেহনতি মানুষের কথা, জুলাই গণ অভ্যুত্থানের যে তারুণ্যের জয় তিনি যেভাবে বলেছেন, আমরাও সেভাবে আমাদের কলমে আমাদের অস্ত্র, সেই কলমের মাধ্যমে আমরা আমাদের মনের কথা, সমাজের কথা, নিগ্রহের কথা, আমাদের নৈসর্গিক রূপসী বাংলার কথা আমরা তুলে ধরবো, এই প্রত্যয় ব্যক্ত করছি। এবং আবারও বুননের যে কর্ণধার খালেদ, তিনি চমৎকারভাবে সবগুলা প্রোগ্রাম করে থাকেন এবং আমাদেরকে তিনি দাওয়াত দেন আলোচনায় অংশগ্রহণ করার জন্য, তার প্রতি কৃতজ্ঞতা। আর আসলেই ভালো লাগছে আমরা এখানে সবাই বাংলার, আরো অনেকে বাংলার। তার মানে এই নয় অন্য সাবজেক্ট যারা আছে তারা আপনারা কষ্ট পাবেন না। আমরা হয়তো সংখ্যা বেশি হয়ে গেছি, এটা আমাদের একটা আনন্দের বিষয়, এজন্য কেউ উল্লেখ করেছেন, উপস্থাপকও উল্লেখ করেছেন হয়তো। আমি আর কথা বাড়াই না। আমরা দুইজন বিদগ্ধ আলোচক, আজকের প্রধান অতিথি এবং প্রধান আলোচক দুজন বাংলার এক ময়ূর, তারা দুজন, তাদের কাছ থেকে আমরা শুনবো। এই প্রত্যয় ব্যক্ত করে বদরুজ্জামান জামানকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে সিলেটের সকল সাহিত্যিকদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটা ছোট্ট একটা ইনভাইট আমি করতে যাচ্ছি। আগামী 6 সেপ্টেম্বর বিকেল 5টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে চিহ্নর, তারা 8 বিভাগে 8টা প্রোগ্রাম করছে, রাজশাহীর চিহ্ন 8 বিভাগে 8টা প্রোগ্রাম করছে। সিলেট বিভাগের প্রোগ্রামটা হবে আগামী 6 সেপ্টেম্বর বিকেল 5টায়। সেখানে শহীদ ইকবাল আমাকে বলেছেন যে সবাইকে দাওয়াত দেওয়ার জন্য, আমি অগ্রিম দাওয়াতটি দিয়ে রাখলাম। আগামী 6 সেপ্টেম্বর বিকেল 5টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলে। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। অশেষ ধন্যবাদ কবি ও ভাস্কর সম্পাদক পুলিন রায়কে। সম্মানিত সুধী, আজকে এই প্রকাশন অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত আছেন সিলেট সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আঞ্জুমান আরা বেগম। আমি এখন প্রফেসর আঞ্জুমান আরা বেগমকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে উপস্থিত সম্মাননীয় সভাপতি এবং উপস্থিত প্রাজ্ঞ গুণীজন সুধী মণ্ডলী, আমি আসলে খালেদ যে বলেছে আমরা অনেকেরই শিক্ষক, সেটা ঠিক আছে, কিন্তু আপনাদের যে জায়গায় পদচারণা, আপনারা যে সৃষ্টিশীলতা নিয়ে আপনারা যে কাজ করেন, সেখানে কিন্তু আমি ক্ষুদ্র মানুষ। আমি অনেকের কথা খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। আজকে মামুন সুলতান যে প্রবন্ধ উপস্থাপন করেছে, আমি পুরোটাই পড়েছি, শুনেছি, এবং সে চমৎকার উচ্চারণে কিন্তু বলেছে। এই জায়গাটাও ভালো লেগেছে। এবং কবিতার বইয়ে সবগুলো মানে পুরো কবিতাটাকেই আমাদের সামনে, কাব্যগ্রন্থটাকে আমাদের সামনে উপস্থাপন করেছে। আমি প্রবন্ধের বিষয়, প্রকরণ, অলংকার, উপমা এগুলো নিয়েও সে আলোকপাত করেছে। চমৎকার একটি উপস্থাপন। আমি একটু, যেহেতু শিক্ষক মানুষ, এখানে কয়েকজন আমার আছেন, আমার মনে হয় আমি পুলিন রায়কে অনেক আগে থেকেই চিনি। এক সময়ের উনি আমার কলিগ ছিলেন। আমিও একটা এনজিওতে চাকরি করতাম, সম্ভবত ঢাকায়, উনিও সেই এনজিওতে চাকরি করতেন। আমি তখন থেকে ওনার নামটা জানি, চিনি, কিন্তু সিলেটে খুব কম দেখা হয়েছে। মহিলা কলেজের কোনো প্রোগ্রামে, 2-1টি প্রোগ্রামে হয়তো বা দেখা হয়েছে, কিন্তু নামটি আমি জানি। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে বদরুজ্জামান জামান, সে আসলে প্রবাসী থেকে এই যে দেশের প্রতি তার ভালোবাসা, দেশের জন্য তার যে ভিতরে একটি তোলপাড় অবস্থা সেই 24-এ, এই জিনিসটাকে সে তুলে ধরেছে একেবারে মানে দৈনন্দিন রোমজামচার মতন, ডায়েরির মতন। এটা কিন্তু একটা ইতিহাসের দলিল থাকবে, এটা দলিল হয়ে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।
আমরা কবিতার সেই বিশ্লেষণে না যাই, কিন্তু সেই সময়ের যে বাস্তবতাটা উঠে এসেছে 24-এর সেই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময়গুলোতে, এগুলো কিন্তু আসলে আমরা আরও হয়তো অনেক দিন পরেও কিন্তু আমাদের সামনে সেই মানে দলিল হিসাবেই সাক্ষ্য দেবে কি সময় গেছে, সেইটা কি ভয়ঙ্কর, কি নৃশংস সময় গেছে। আমি যে জিনিসগুলো, আরেকটি জিনিস আমার কাছে মনে হয়েছে, আমি খুব সংক্ষিপ্ত করতে চাচ্ছি। আমাদের আরেকটি যে জিনিসটা হয়েছে, যে আমার নামটা খুব ভালো লেগেছে, এই যে মুক্তি সংগ্রামে দাঁড়াও। আমরা তো শুধু সেই 24-এর কিংবা বৈষম্যের কিংবা সেই দেশটাকে একটা অপশাসনের হাত থেকে মুক্তি, এই কি সংগ্রাম? আজও কি আমাদের সেই সংগ্রাম থেমে গেছে? না, আমার মনে হয় আরো বেশি হয়েছে। আমাদের নীতি নৈতিকতা, আমাদের চিন্তা, আমাদের আত্মার মুক্তি, এই মুক্তি না হলে তা আসলেই আমরা আমাদের দেশটাকে সুন্দর পাবো না। এর জন্য আমার সামনে যারা আছেন তরুণরা, আপনাদের কাছে আমার সেই আহ্বান থাকবে, আপনারা সেই তরুণ প্রজন্মের ভিতর সেই মুক্তির সংগ্রামের কথা ছড়িয়ে দিন। আপনার তাদেরকে সেই সংগ্রামে সামিল করুন, তারা যেন সেই সংগ্রামে দাঁড়ায়। আমরা প্রতিটি মানুষ যদি আমরা আসলে সুন্দর না হই, আমাদের চিন্তা ভাবনাগুলি যদি সুন্দর না হয়, তাহলে আমরা তো সুন্দর একটা দেশ পাবো না, কখনোই পাবো না। এই কাব্যগ্রন্থে যেমন সেই 24-এর কথা এসেছে, উনি কিন্তু একটি বদরুজ্জামান কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপটও নিয়ে এসেছেন। সেই আমাদের মুসলমানের যে যুদ্ধ, যে ধর্মান্ধতা, যে অসাম্প্রদায়িকতা, এই সবগুলোই কিন্তু কোনো কোনো দিক দিয়ে কি জানালার ফাঁক ফোকর গড়ে কিন্তু সেগুলো সবাই এই বইয়ের মধ্যে এসে গেছে। আমরা সেটারও আলোকপাত সে করেছে। তার প্রবাস জীবনের কিছু বিষয় এসেছে। আমার এই জিনিসগুলো ভালো লেগেছে। আমি কি দুই একটি কবিতা থেকে একটু কথা আমার চরণ ভালো লেগেছে, আমি একটু পড়তে চাচ্ছি। বাতাসের ঘূর্ণায়নে পড়ে থাকে বৃহৎ স্বার্থের শূন্যপাত, তারপর অনৈক্যের নামে আবার খুঁজি ঐক্য, মূর্খের মতো আবার খুঁজি গণতন্ত্রহীন গণতন্ত্র। আমরা এই যে রাজনীতি করি, ভিতরে অনেক সময় আমাদের ফাঁকা রাজনীতি, আমরা গণতন্ত্রের নামে খুব ভালো লেগেছে, আমরা মূর্খের মতো আমরা খুঁজি গণতন্ত্রহীন গণতন্ত্র, আর এই গণতন্ত্রের নামে আমরা লাশের মিছিল দেখি। দেখো, এই অন্ধকারেও লাশগুলো উঠে দাঁড়াচ্ছে, রক্তাক্ত দেহে মানুষের বিবেকের মাঝে, মানুষের শক্তি, সাহস আর অনুপ্রেরণা হয়ে। এই লাশগুলো কিন্তু অনুপ্রেরণা হয়েই কিন্তু 24-এর বিজয় এনে দিয়েছে। কাজেই এই লাশগুলো সব সময় যতভাবেই লুকানোর চেষ্টা হোক না কেন, লাশের আসলেই কথা বলে। আমরা সত্যকে আসলে ভুলে যাই। নিয়তি বড়ই নিষ্ঠুর, প্রত্যেক মানুষ তার নিয়তির বৃন্তে আবদ্ধ। আমি শুধু কিছু কিছু কথা করছি। এই যে বলছে, রাজনীতির মাঠে এখন দম্ভ, অহংকার আর মোহমন্ত্র পাঠ ক্ষমতার স্বপ্নে, জাদুর প্রদীপ হাতে মানুষ থেকে একেবারে ফেরেশতা সব। পরিবর্তন আর সংস্কার কর্মসূচির স্তুতিতে আঠার মতো লেগে আছে ষড়যন্ত্রের কুসংস্কার। এই যে বলছে, পৃথিবীটা ভ্রান্ত ভেবো না, তোমার বৃত্তে পুরো দুনিয়া ভেবো না, শুধু তোমার বৃত্ত পরিশুদ্ধ তাও ভেবো না। তুমি ভ্রান্ত ধ্যানী চোখে পৃথিবী দেখো, তাই বলে পৃথিবীটা ভ্রান্ত ভেবো না। আমরা কিন্তু অনেকেই আসলে এই ভ্রান্ত পৃথিবীর পিছনেই ছুটছি, হয়তো ওইটাকেই সত্য মনে করে আমরা ছুটছি। আসলে আমাদের নিজেদেরকেই বুঝতে হবে। এখানে অসাম্প্রদায়িকতার কথাও বলেছে, ধর্মান্ধতার কথাও বলেছে। আমি আশা করছি যে বদরুজ্জামান তার এই কাব্য চর্চা চালিয়ে যাবে, সাহিত্য চর্চা চালিয়ে যাবে, এবং আমাদের সামনে যারা উপস্থিত আছেন আমরা তাদের সাফল্যে আমরা নিজেরাও গর্বিত হব। দেখা হবে আবার, নিজেরা আমাদের ভালো লাগে
লাগবে আমি সেই প্রত্যাশা রেখে এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আপনাদের কাছে সেই প্রত্যাশা রেখেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা চমৎকার আলোচনা শুনলাম প্রফেসর আঞ্জুমান আরা বেগমের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। এবার আমরা যারা আলোচনা শোনার জন্য এত সময় ধরে অপেক্ষা করছি, আমাদের আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ প্রধান অতিথি মুরারী চাঁদ কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর শাহেদ আক্তার। এখন বক্তব্য রাখবেন প্রফেসর ডক্টর শাহেদ আক্তার। আমরা সভাপতি আগে শুনবো, সভাপতির বক্তব্য আগে আমরা শুনবো, লেখকের বক্তব্য। ম্যাডাম। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় ভাজন উপস্থাপক, যিনি সম্মাননীয় সভাপতি, উপস্থিত বিদগ্ধ জন এবং মঞ্চে উপস্থিত আজকে যার প্রকাশনা নিয়ে, যে প্রকাশককে নিয়ে আজকের এবং যে কবিতা গ্রন্থ নিয়ে আলোচক, একজন প্রাবন্ধিককে নিয়ে আজকের যে অনুষ্ঠান, সামনে যারা আছেন সকলকেই আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং আসসালামু আলাইকুম। আসলে আমাদের সবারই অত্যন্ত প্রিয় শিক্ষার্থী মোহাম্মদ খালেদ উদ্দিন আমাকে যখন আমন্ত্রণ জানিয়েছিল, তখন খালেদ উদ্দিন বলেছিল আমরাই থাকবো, আমরাই তো। আমি আসলে আমরাই তো কথাটা এখানে এসে বুঝতে পেরেছি। আমরা শব্দের অর্থ হচ্ছে বাংলা অর্থনীতি, আমরা শব্দের অর্থ হচ্ছে শিক্ষক শিক্ষার্থী, যেটা এখানে আমরা সর্বাধিক এবং সবাই মিলে যে সংখ্যা সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, আমি এখানে আসার পর আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়, বালাগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মহোদয়, তিনি আমাকে বলেছিলেন আপনি একমাত্র বাংলার যিনি অধ্যক্ষ হননি। আমি আসলে তখনই আমার মনে হয়েছে যে আমি অধ্যক্ষ হইনি, অধ্যক্ষ হয়ে আমি অবসরোত্তর জীবনে যেতে পারিনি, তবে আমার আছে রত্ন ভাণ্ডার। এই যে আমার সামনে কিংবা আজকে যার জন্য যে অনুষ্ঠান, কিংবা আমার সামনে বসে থাকা সালমান ফরিদ, মামুন সুলতান কিংবা খালেদ উদ্দিন, আমার বলতে ইচ্ছে করে যে এই যে বঙ্গ মম ভাণ্ডার, হে বঙ্গ মম ভাণ্ডারে তব বিবিধ রতন। আজকে যারা আমাদের কথা বলে গেছে তাদেরই আজকে তাদের কৃতিত্বেই কিন্তু আমরা উজ্জ্বল। যেমন প্রথমেই আমি বলবো যে কবি বদরুজ্জামান, সত্যি কথা বলতে কি যাদের নাম বলেছি ইতোপূর্বে, তাদের মতো করে আমি বদরুজ্জামানকে চিনি না। হয়তোবা বদরুজ্জামান হচ্ছে একজন বর্ণচোরা প্রতিভা, যে প্রতিভার বিকাশ হয়েছে, 8টি গ্রন্থ প্রকাশিত হয়েছে তার, এবং একজন প্রবাসী লেখক, একজন প্রবাসী কবি কিভাবে তার দেশ প্রেমকে একটা গ্রন্থাবদ্ধ করেছে সেটা বিস্ময়কর। প্রবাসীদের সম্পর্কে আমাদের যে ধারণা, আমরা প্রবাসীরা কেবলমাত্র অর্থের পেছনেই ছোটে, তার পরিবারকে নিয়েই ভাবে, কিন্তু বদরুজ্জামানের মতো কিংবা একজন বদরুজ্জামান সেখানে দেখিয়ে দিয়েছে যে দেশপ্রেম, সমসাময়িক ঘটনা কিভাবে একজন মানুষকে আলোড়িত করতে পারে এবং সেটা নিয়ে তার ভাবনা চিন্তাগুলোকে গ্রন্থিত করতে পারে। আমি প্রথমে, আপনারা মুক্তি সংগ্রামে দাঁড়াওকে
প্রফেসর আঞ্জুমান আরা বেগম একভাবে চিহ্নিত করেছেন। কিন্তু আমার প্রথমে আমি কিন্তু এই গ্রন্থটি, এই কবিতা গ্রন্থটি কিন্তু আমি দেখিনি, এখানে আসার পরই আমি দেখেছি। আমি মনে মনে ভেবেছিলাম মুক্তির সংগ্রামে দাঁড়াও, তাহলে সেটা কিসের মুক্তি? সে মুক্তি কি জাগতিক, কিংবা সে মুক্তি কি পারলৌকিক? কিসের মুক্তির সংগ্রাম? এই যে নানান ধরনের ব্যাখ্যা হতে পারে। আমাদের একজন বিদগ্ধ জন পুলিন রায় তিনি বলে গেছেন, যেটা অপরিহার্য শব্দের অবশ্যম্ভাবী শব্দবিন্যাসকে যে কবিতা বলে, সেই অপরিহার্য শব্দটিকে অপরিহার্যভাবেই অবশ্যম্ভাবী বিন্যাসের মাধ্যমে, কবিতার মাধ্যমে এই গ্রন্থে বদরুজ্জামান তুলে এনেছেন। এবং বদরুজ্জামানকে আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। অভিনন্দন, ধন্যবাদ বদরুজ্জামান, আপনি এত সুন্দর একটি গ্রন্থ আপনি রচনা করেছেন, এই কবিতাগুলো আপনি রচনা করেছেন, এবং সেই কবিতাগুলো গ্রন্থাবদ্ধ করতে যার ভূমিকা মোহাম্মদ খালেদুদ্দিন, বুনন প্রকাশন, তাকেও আমি ধন্যবাদ জানাই। আমি দেখেছি আমার শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় যেভাবে আমাদের আলোকিত করেছে, এটাতে কিন্তু আমরা আলোকিত হয়েছি, তারা আলো দেখিয়ে যাচ্ছে, উদ্বুদ্ধ করছে সকলকে। এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে, আমি একটি বিষয় আসলে খুবই মানে ভাবনার বিষয়, এখানে বসে আমি বারবার শুনেছিলাম আমার অত্যন্ত প্রিয় ভাজন উপস্থাপক, যিনি এক সময় আমরা পাশাপাশি ছিলাম, তিনি আমার প্রতিবেশীও ছিলেন, তার কাছেও আমার একটু জানার আছে। সেটি হচ্ছে তিনি বারবার সবগুলো অভিধাগুলো কবি কেন যুক্ত করছিলেন। কারণ আমার মনে হয় কবি মামুন সুলতান কিন্তু আজকে একটি চমৎকার প্রবন্ধ উপস্থাপন করেছেন, এবং এখানে তাকে অন্তত কবি মামুন সুলতানের মধ্যে সীমাবদ্ধ রাখাটা আমার মনে হয় একটু ঠিক হয়নি। মামুন আমার অত্যন্ত প্রিয় একজন শিক্ষার্থী, চমৎকার ভরাট তার কণ্ঠ। আমার খুব মনে আছে, আমি একটি নিয়োগ বোর্ডে তাকে পেয়েছিলাম, এত চমৎকারভাবে, কোন কবিতাটা আবৃত্তি করেছিলে? এত চমৎকার আবৃত্তি, আমি অবাক হয়ে শুনেছিলাম সেদিন। এই মামুন সুলতান এত চমৎকার কথা বলে, এবং আজকে এই মুক্তির সংগ্রামে দাঁড়াও এর যে পাঠবোধ ও পর্যালোচনা সে করেছে, চমৎকার একটি পর্যালোচনা, এবং আমার মনে হয় এখানে তত্ত্ব এবং তথ্যের সমন্বয়ে মোটামুটি একটি গবেষণা প্রবন্ধ এটিকে বলা যায়। তাহলে এই যে অর্জনগুলো, এগুলোকে যেভাবে প্রচারে ভূমিকা রেখেছে বুনন প্রকাশন, আমি আবারও বুনন প্রকাশনকে এবং মোহাম্মদ খালেদুদ্দিনকে ধন্যবাদ জানাচ্ছি। খালেদুদ্দিন তিনি সব সময়ই আমি দেখেছি সৃষ্টিশীল ভূমিকা তার সব ক্ষেত্রেই আমরা দেখে থাকি, এবং আমি আশা করব এটা ধারাবাহিকতাটা বজায় থাকবে। এবং আপনারা এখানে অনেকেই বলেছেন খালেদুদ্দিন এটা প্রকাশ করে, একজন প্রকাশক, এবং এটাকে নিয়ে মোড়ক উন্মোচন বলুন বা এটার এই প্রকাশনা উৎসবটাকেও তিনি বহু বর্ণিল করে তোলেন। এই ধারাবাহিকতাটা তিনি বজায় রাখবেন। এবং আমি আরও একটি বিষয়ে যেটা আমি ধন্যবাদ জানাতে চাই, মোটামুটি বলতে গেলে এখন আপনারা প্রফেসর আঞ্জুমান আরা ম্যাডামের কথা বলেছেন, আমরা দুজন একই দিনে, গত 11ই আগস্ট গেল, একই দিনে আমরা একই সাথে একই টেবিলে বসে আমরা চাকরিতে জয়েন করেছিলাম, এবং আমরা আমাদের মধ্যে, এবং আমরা শুধু চাকরিতে ব্যাচমেট নই, আমাদের যে একাডেমিক যে পড়াশোনা, সেই একাডেমিক পড়াশোনাতেও কিন্তু আমরা ব্যাচমেট, এবং আমাদের দুজনের মধ্যে যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বটা আসলে বলার মতো নয়। কিন্তু তারপরও আমি তার চেয়ে এগিয়ে, কারণ আমি এখন পুরোপুরি অবসরে, তিনি অবসরোত্তর ছুটিতে আছেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে একজন অবসরে চলে যাওয়া মানুষকে ডেকে মোহাম্মদ খালেদুদ্দিন আমার এই যে অবসরে থাকা সময়টুকুকে
এত গুণীজনের সান্নিধ্যে আমি যে অনুপ্রাণিত হয়েছি, এটার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। আমি আজ কবি, আমিও আবার সে অভিধা যুক্ত করছি, কবি পুলিন রায়ের সাথে একই আসরে আমি বসতে পেরেছি। আমি এখানে একজন প্রাক্তন অধ্যক্ষ মহোদয় বা যিনি পত্রিকার সাথে তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত আছেন। ও আরেকটি কথা সেটি হচ্ছে, এখানে আমরা বাংলার সম্মিলন নয়, কিংবা আমি হয়তো অধ্যক্ষ নই, ওনারা হয়তো অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ বড়লেখা কলেজ, প্রাক্তন অধ্যক্ষ বালাগঞ্জ কলেজ, কিন্তু আমরা আবার আপনি বলেছেন প্রাক্তন অধ্যক্ষ বড়লেখা কলেজ, তিনি বলেছেন আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের সাথে কাজ করেছেন। না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজের রেফারেন্স কেন আসবে? আপনারা আমাদের সহকর্মী, আমরা সতীর্থ সহকর্মী, আমাদের পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এখানে আবার আঞ্জুমান ম্যাডাম আপাকে আমি আলাদা করে দিলাম, তিনি আমার সাথে ওখানেই শুধু একটি ব্যাপারে আলাদা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তিনি মন্নুজাল হলে থেকেছেন। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি শামসুন্নাহার হলে থেকেছি। নতুবা আমরা এখানে সবাই, আমরা যারা আছি, মনে করেন এখন আমরা যদি বলি মোহাম্মদ খালেদ উদ্দিন, আমার সালমান ফরিদ, সবাই কিন্তু আমরা সহকর্মী। তাইলে আমরা যদি বদরুজ্জামানের কবিতার কথা বলেছে, আমরা যদি সহকর্মীর মতো, আমরা যদি সব ক্ষেত্রেই আমরা যদি সহমর্মীয় হয়ে উঠি, তবেই হয়তোবা আমাদের যে পারস্পরিক যে বোধগুলো, সেগুলো প্রকাশের ক্ষেত্রে এটা একটা সুন্দর একটা রূপ নিয়ে দাঁড়াবে। তো আসলে আজকে আমি নিজেকে খুব নিরাপদ ভেবেছি। আঞ্জুমানা ম্যাডামকে আমি খুব খুশি হয়েছি যে তিনি মুখ্য আলোচক, তিনি বলবেন আর আমি শুনবো। আর আমি তো আমার মনের যা ইচ্ছা যা হয়, আসলে আমাকে খালেদ উদ্দিন দাওয়াত দিয়েছিলেন। আমি সন্ধ্যা 7টায় এখানে আমার আসার কথা ছিল। সন্ধ্যা 7টায় আমি পাহাড়িকা থেকে নেমে, আমি তখনও কিন্তু রাস্তায় ছিলাম, আমি বাসায়ও পৌঁছিনি। আমি বাসায় পৌঁছে শুধুমাত্র মাগরিবের নামাজটা পড়েই কিন্তু আমি এখানে এসেছি। কারণ আমি আবারও বলছি, এসব ক্ষেত্রে আঞ্জুমান আপা বলেছেন আপনাদের থেকে আমরা পিছিয়ে, কারণ আমি খুব দেখি, আমি খুব জানি আপনারা সবসময় যে সকল কাজে তৎপর থাকেন। কেমন করে পারেন, এত শক্তি এত সাহস কোথা থেকে আপনাদের আসে, সেটা একটু আজ নিতে এসেছি। আমি আপনাদের কাছ থেকে সেই শক্তি এবং সাহস নিয়ে অনুপ্রাণিত হলাম, প্রেরণা পেলাম। আবারও ধন্যবাদ মোহাম্মদ খালেদ উদ্দিনকে এবং মোহাম্মদ বদরুজ্জামানের জন্য, মামুন সুলতানের জন্য শুভকামনা, আপনাদের সবার জন্য শুভকামনা নিরন্তর। ধন্যবাদ সকলকে। আমি তো খালেদের কথা কিছু বললাম না। খালেদ, মন খারাপ করো না, ঠিক আছে? তোমাদের স্থান আমাদের অন্তরের ভেতরে। যেমন এই যে সালমান আছে, আমার আরেকজন প্রিয় মানুষ, ওর আমি বুঝি না, একটু অন্য প্রসঙ্গে কথা বলি। সালমানকে আমার কাছে মনে হয় কি যে এত বিনয়ী একটা ছেলে, কথা কম বলে, শোনাই যায় না, কিন্তু তার উচ্চারণ এত স্পষ্ট, এটা আমাকে খুব বিমোহিত করে, আমার খুব ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা গর্ব করে একটা কথা বলি, আমাদের শিক্ষক আমাদের আদর্শ। কেমন করে আদর্শ সেটাই একটু বলতে চাচ্ছিলাম। ম্যাডামকে আমি 4:54 ফোন করেছিলাম। ম্যাডাম তখন কুলাউড়া। আঞ্জুনা ম্যাডাম যখন এখানে আসেন, তিনি বলছেন বাসায় ঢুকছেন। আমরা আমাদের প্রধান অতিথি ম্যাডামকে যথাসময়ে এখানে পেয়েছি। আজকের একটা চেয়ার এখনো খালি। আমার সহপাঠী আরেকটা বন্ধু ইউরোপে থাকে, লন্ডনে থাকে, সে কবি, কথা সাহিত্যিক, গীতিকার, লন্ডনের কাউন্সিলর। সে 2 ঘন্টা আগে আমাকে বলেছে সুবানীঘাটে সে পৌঁছে গেছে, কিন্তু সে এখনো এখানে আসে নাই, আসবে, এখানে আসবে। এবং আমার আরেকজন বন্ধু যিনি এখানে এসে যুক্ত হয়েছেন, তিনিও আমার এরকম ঘন্টাখানিক আগে রিকাবি বাজার ছিলেন, ঘন্টাখানিকের পরে এখানে এসে যুক্ত হয়েছেন। তা আমাদের শিক্ষকরা যে আমাদের কিরকম আদর্শ, ম্যাডাম ফেনী থেকে আসছেন, পাহাড়িকায় আসছেন, অনেক দূরের জার্নি, শুধু নামাজটা পড়েই যথাসময় এখানে এসেছেন। এই শ্রদ্ধাটা আমরা মাথা নুয়ে যাই। এখানেই আমরা আমাদের গর্ববোধ করি যে ম্যাডাম আমাদের এই অনুষ্ঠানে যথাসময় উপস্থিত হয়েছেন। আর এরকম করলে বুননের অনুষ্ঠান আগামী দিনে আমরা 7টার অনুষ্ঠান 7টায় শুরু করতে পারবো ইনশাআল্লাহ। উপস্থাপক।
অশেষ ধন্যবাদ ম্যাডামকে। মুগ্ধ হয়ে শুনছিলাম ম্যাডামের কথা। ক্লাসের আঙ্গিনায় ম্যাডামের কথা আমার কখনো শোনা হয়নি। আজকে আসলে সালমান ফরিদ বলেছিলেন কথা ক্লাস করতে এসেছেন। আসলে আমি আসলে একজন শিক্ষার্থী হিসেবে আজকে ম্যাডামের কথা শুনলাম, যদিও সহকর্মী আমরা ছিলাম। আমি ভিন্ন বিষয়ের, ম্যাডাম ভিন্ন বিষয়ের, ভিন্ন প্রতিষ্ঠানে, আজকে ছাত্র হয়েই ম্যাডামের কথা শুনলাম। অশেষ ধন্যবাদ ম্যাডামকে। সুধীজন, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে উপস্থাপক সভাপতিকে এখন ডাকবেন সভাপতির বক্তব্যের জন্য। তার আগে আমরা একজনকে পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে। আমাদের সহপাঠী বন্ধু, বিশিষ্ট কবি, গীতিকার, কথা সাহিত্যিক, ইউরোপে থাকেন, লন্ডনে। তিনি এখানে সিটি কাউন্সিলর, নির্বাচিত সিটি কাউন্সিলর মনে হয় পর্ব দুবারের। ইদানিং তিনি সলিসিটরও, লয়ার, তিনি ওখানে অ্যাডভোকেসি করছেন এবং সামাজিক এবং এই সাহিত্য শিক্ষা অনুরাগী মানুষ শাহ সুহেল আমাদের এসে যুক্ত হয়েছেন। তিনি আসতে জেমে পরে আটকেছিলেন, অনেক দেরিতে হয়েও আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা ঋদ্ধ হয়েছি, তাকে অভিবাদন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আজকের অনুষ্ঠানে তাকে পেয়ে আমরা অনেক খুশি এবং তাকে ধন্যবাদ জানাই। উপস্থাপক তিনি তার মতো করে অনুষ্ঠান শেষ করবেন। সম্মানিত সুধী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি। একটি আমন্ত্রণ আপনাদেরকে জানিয়েছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জনাব শহীদ ইকবাল একটি পত্রিকা সম্পাদনা করেন চিহ্ন নামে। 30 বছর না দাদা, 30 বছর পূর্তি উপলক্ষে তারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছেন। আমাদের শহরে আসছেন আগামী সেপ্টেম্বরের 6 তারিখ। আপনারা সেখানে উপস্থিত থাকবেন আশা করি। আমরা যাকে নিয়ে আমাদের আজকের আয়োজন, আমরা এখন তার অনুভূতি শুনবো। হ্যাঁ, কবি বদরুজ্জামান জামান। শুভ সন্ধ্যা। মুক্তির সংগ্রামে দাঁড়াও গ্রন্থের প্রকাশনা উৎসবে উপস্থিত সভাপতি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব লিয়াকত শাহ ফরিদী, উপস্থিত প্রধান আলোচক, মুখ্য আলোচক, আমার শিক্ষাগুরু যথাক্রমে ডক্টর অধ্যাপক শাহেদা আক্তার, উপস্থিত আমার শিক্ষাগুরু অধ্যাপিকা আঞ্জুমান আরা বেগম, সম্মানিত গুণীজন, সিলেটের সাহিত্যকর্মী ভাই বোনেরা, সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই অনুষ্ঠানে আপনারা এসেছেন এবং আমাদেরকে ঋদ্ধ করেছেন। আজকের এই আলোচনা শুনে আমার মনে হয়েছিল আমি প্রায় 22 বছর আগে চলে গিয়েছিলাম, বিশেষ করে আমার 2 শিক্ষাগুরু, আমার 2 শিক্ষককে পেয়ে। মনে হচ্ছিল আমি তাদের কথা শুনছি এমসি কলেজের ক্যাম্পাসে। আমার অত্যন্ত ভালো লেগেছিল তাদের কথাগুলো শুনে। আরো বেশি শুনলে হয়তো আরো ভালো লাগতো। সময় সংক্ষিপ্ততার কারণে তারাও কথা সংক্ষিপ্ত করেছেন। আমি এক কথায় তাদের সম্পর্কে বলবো, তারা আমাদের বোধ জাগিয়েছিলেন জীবন সম্পর্কে। আমরা জীবন কি এবং জীবনের পথ চলা তাদের কাছ থেকে শিখেছিলাম এবং সেই অনুসারে তাদের দেখানো পথে এখনো চলার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, আমার এই গ্রন্থ আসলে একটা প্রেক্ষাপটে লেখা। আপনারা জানেন 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থান সূচনা হয়নি সরকার পতনের জন্য, হয়েছিল ছাত্ররা এসেছিল তাদের ন্যায্য দাবি নিয়ে এবং ছাত্রদের আন্দোলন, ছাত্রদের দাবির
দীর্ঘ একটা ইতিহাস আছে বাংলাদেশের এই উপমহাদেশে। আমরা জানি 1952 সাল থেকে 2024 পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে ছাত্ররাই রাজপথে এসেছে এবং ছাত্ররা তাদের আন্দোলন সফল হয়েছে। এর মধ্যে 1952 থেকে 2024 পর্যন্ত যে আন্দোলন সংগ্রামগুলো বাংলাদেশে হয়েছে, আমরা মহান মুক্তিযুদ্ধের পরে এত মানুষের রক্ত এবং এত লাশ দেখিনি, এরপরেই এত লাশ দেখিনি অন্য কোনো আন্দোলনে, যেটা আমরা 2024-এ দেখেছি। আমরা দেখেছি ছাত্ররা বুক পেতে দিয়েছে, আমরা দেখেছি নারী শিশু বৃদ্ধ জীবন দিয়েছে। তো সেই হত্যার দৃশ্যগুলো, সেই মানুষের রক্তগুলো আমরা প্রবাসে যারা, শুধু তাই নয়, সারা পৃথিবীর মানুষ এবং পৃথিবীর মানুষের বিবেককে নাড়া দিয়েছিল। আমি এর থেকে ব্যতিক্রম নই। আমরা বিদেশে বসে প্যারিসে আমরা ডেমনস্ট্রেশন করেছি, আমরা প্রতিবাদ করেছি। প্রতিদিন প্যারিসের মূল ধারার পত্রিকাগুলোতে আমরা এর নিউজ দেখেছি, যে সংবাদগুলো হয়তো বাংলাদেশের পত্রিকায় তখন এইভাবে ছাপা হতো না। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমি সেই প্রেক্ষাপটে আমাকে ব্যাপক যন্ত্রণা আমি অনুভব করেছি ওই সময়টা। আমরা অনেকেই সেই সময়ের রাত্রিতে 2-3 ঘন্টা আমরা ঘুমাতাম এবং সবসময় মোবাইল নিয়ে বসে থাকতাম। একটা সময় হলো কি, ইন্টারনেট বন্ধ, আমরা সেই খবরগুলোও পাচ্ছিলাম না। এরকম একটা দুঃসহ যন্ত্রণা আমরা আমাদের মাতৃভূমি সম্পর্কে অনুভব করেছি প্রবাসে থেকে। আসলে আমরা প্রবাসীরা তখনই ভালো থাকি যখন আমাদের মাতৃভূমি ভালো থাকে। যখন মাতৃভূমির কোনো যন্ত্রণা আমরা দেখি, তখন আমরা প্রবাসীরাও ভালো থাকি না। এখানে আমাদের বন্ধু শাহ সুয়েল আছেন, তিনিও অনেক দিন থেকে প্রবাসী। আমার সম্ভবত 3-4 বছর আগে থেকেই তিনি প্রবাসী। এরপরে 2004 থেকে আমি প্রবাসী। কিন্তু আমাদের মনে হয় আমরা প্রবাসে থেকে আমরা প্রবাসী হতে পারিনি, আমরা এখনো বাংলাদেশী এবং বাংলাদেশেই আছি। তো সেই প্রেক্ষাপটে আমার এই কবিতাগুলো লেখা ফেসবুক সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তখন প্রকাশের চেষ্টা হয়েছিল এবং কিছুটা প্রকাশও হয়েছিল। তারপরে আমার সহপাঠী বন্ধু প্রকাশক খালেদ উদ্দিন এটাকে একটা গ্রন্থাকারে রূপ দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি খালেদ উদ্দিনকে। সম্মানিত গুণীজন, আমি আসলে বেশি কথা বলতে চাই না এবং বেশি কথা বলার সাহসও রাখি না আমার 2 শিক্ষাগুরুর সামনে। শুধু একটি কথা বলতে চাচ্ছি, আরো একটি কথা বলতে চাচ্ছি। আজকের এই প্রেক্ষাপটে বিশেষ করে 2024-এর এই গণ অভ্যুত্থানকে অনেকে বিজয়, অনেকে একেবারেই বিজয় বলেছেন। আমি বলেছিলাম সেটা বিজয়ের সূচনা সোপান। হয়তো একটা প্রেক্ষাপট শেষ হয়েছে, আমাদের আরো অনেক প্রেক্ষাপট বাকি আছে। সুতরাং আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের মুক্তির জন্য আমাদেরকে আরো সংগ্রাম করতে হবে। তো সেই সংগ্রামের জন্য আমাদের প্রস্তুত হতে হবে, আমাদের প্রস্তুতি নিতে হবে। আপনারা জানেন গণ অভ্যুত্থানে যে মানুষগুলা শহীদ হয়েছে, অভ্যুত্থানের পর থেকে আজ পর্যন্ত প্রায় 150 শতাধিক মানুষ এই পরিবর্তিত প্রেক্ষাপটে জীবন দিতে হয়েছে। তাহলে কি আমরা ধরে নেব এই অভ্যুত্থানটা হয়েছে মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য? অবশ্যই না। আমরা একটা প্রেক্ষাপট থেকে আরেকটা প্রেক্ষাপটের দিকে যাচ্ছি, কিন্তু আমাদের মুক্তি হচ্ছে না, আমাদের দেশের মানুষের মুক্তি হচ্ছে না। তবে এই পরিস্থিতিতে আমি হতাশ নই, আমি আশায় বুক বাঁধি। আমার মনে হয় আমরা যদি সবাই দাঁড়াই এই সংগ্রামে, তাহলে আমরা বিজয়ী হব এবং আমাদের গন্তব্যে পৌঁছতে পারব। তাই আমি বলছি, অবশ্যম্ভাবী
আরেকটি বিপ্লবের গোড়দোড়ায় বাংলাদেশ, যে বিপ্লবে রচিত হবে চূড়ান্ত বাংলাদেশ, যে বিপ্লবে রচিত হবে মানুষের বাংলাদেশ। মানুষের মুখোশে দানব, হিংস্র আর আঁতাতকারীদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি। ধর্মীয় ভণ্ড সুবিধাভোগীদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি। রাজনীতির নামে ফ্যাসিস্ট আর আগ্রাসী দোসরদের প্রাসাদ ষড়যন্ত্র, চাঁদাবাজ, দুর্নীতিবাজ আর সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে জেগে উঠো বাংলাদেশ। আর ভূখণ্ডের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে লেখ চূড়ান্ত বিপ্লবের ইশতেহার। আমি মনে করি আমরা জেগে উঠলে আজকের যে প্রেক্ষাপট সেটাও দূরীভূত হবে এবং নিশ্চয়ই আলো জ্বলবে। তাই যদি আমরা এভাবে বলি, সম্মিলিত শক্তিতে অন্ধকার তাড়ালেও ভোরের আলোয় প্রকাশ্যে অন্ধকারের আনাগোনা আবারও। মেঘলা আকাশ আর ধোঁয়াশাচ্ছন্ন প্রহর, তবুও বয়ে যায় সঞ্জীবনী হাওয়া। সব মত আর পথের প্রতিবন্ধকতা ছেড়ে আলো জ্বলবেই। শহীদের রক্তে বিস্ফোরিত আলো কেউ রুখতে পারবে না, কেউ রুখতে পারবে না। ধন্যবাদ সবাইকে। আজকের অনুষ্ঠানে যারা কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মামুন সুলতানকে, খালেদ উদ্দিনকে। অনেক পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক অভিবাদন, ধন্যবাদ। আবারও দেখা হবে। এবং আমি আজকের এই অনুষ্ঠানে আমার দুই শিক্ষাগুরু শাহেদা ম্যাডাম এবং আঞ্জুমানারা ম্যাডামের দীর্ঘ জীবন সুস্বাস্থ্যের সহিত কামনা করছি। আমি আঞ্জুমানারা ম্যাডামের বাসায় গিয়েছিলাম দুদিন আগে। ম্যাডামের দিকে আমি তাকালাম, দেখলাম ম্যাডাম, আমার মনে হয় ম্যাডাম আগের মতোই আছেন। আঞ্জুমানারা ম্যাডামকে আমি, শাহেদা ম্যাডামকে আমি আজকে দীর্ঘ 22 বছর পরে দেখলাম। ম্যাডাম ঢুকতেছেন, ম্যাডামের সাথে কথা হয়নি, তো ম্যাডামকে দেখলাম, এখনো দেখতেছি ম্যাডাম মনে হচ্ছে আগের মতো। তো আমি আজকের এই অনুষ্ঠানে আল্লাহর কাছে ওনাদের সুস্থতার সহিত দীর্ঘ জীবন কামনা করছি এবং তাদের আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা নিয়েই যেন আমরা এই পৃথিবীর পথ ফাড়ি দিয়ে অনন্তে পৌঁছতে পারি, সেই কামনা, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সাথে হয়তো কোনো এক সময়ে। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, মহান আল্লাহর কাছে সেই প্রার্থনা। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। সর্বশেষ 1 মিনিট প্রতিক্রিয়া শুনবো শাহ সুহেল, কবি, গীতিকার এবং কথাশিল্পী। জি না, উনি বাংলা না। সম্মানিত উপস্থিত, আজকের মঞ্চে উপস্থিত, হ্যালো মঞ্চে উপস্থিত শ্রদ্ধাভাজন কবি, গবেষক এবং লেখকবৃন্দ, উপস্থিত আজকের যে দর্শক সারিতে আমার অনেকেই সমসাময়িক বন্ধুবর কবি বৃন্দ, সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আজকে আসলে বেশি কিছু বলার নেই। আজকে এখানে যে লেখক কবি, উনিও আমার বন্ধু, ক্লাসমেট, এবং যিনি আজকে তার যে আলোচনাটা লিখেছেন উনিও আমার ঘনিষ্ঠ বন্ধু, একসাথে সহযোদ্ধা, মামুন সুলতান। এবং যে প্রকাশক, উনি হচ্ছেন আমার ওই যে স্কুল জীবন থেকে আমার ক্লাসমেট, আমার বন্ধু। তো আজকে এ সম্পর্কে আমার খুব বলবো না, এবং যেহেতু আমি একদম শেষে খুব সংক্ষিপ্ত করে বলবো, একজন কবির অন্য হচ্ছে তার কবিতা, বস্ত্র কবিতা এবং তার বাসস্থান কবিতা। তাই আজকে মুক্তির সংগ্রামে দাঁড়াও গ্রন্থের কবিকে সাধুবাদ জানাচ্ছি এবং তার এই বই সর্বাত্মক যাতে বহুল প্রচার এবং প্রসারিত হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করবো। আসসালামু আলাইকুম। অশেষ ধন্যবাদ কবি শাহ সোহেলকে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, আমরা
জামান ভাইয়ের কাছ থেকে ওনার অনুভূতি শুনলাম, এবং জামান ভাইয়ের প্রতি আমার যে কথাটা থাকবে, আপনি নিরন্তর লিখে যাবেন এবং অবশ্যই স্রোত সম্পাদনা অব্যাহত রাখবেন। স্রোতকে কোনোভাবেই থামানো যাবে না। একজন ছোট কাগজ কর্মী হিসেবে আপনার প্রতি এটা আমার আবেদন বলা যায়। আমরা এখন সভাপতি মহোদয়ের কাছে যাব। লিয়াকত ভাই আমাদের অত্যন্ত ঘনিষ্ঠজন, একাধিক পরিচয় তার আছে। তিনি সাংবাদিক, তিনি সাবেক অধ্যক্ষ, তিনি বর্তমানে পরীক্ষা নিয়ন্ত্রক নর্থ ইস্ট ইউনিভার্সিটি। আমরা এখন সভাপতি মহোদয়ের কাছে যাচ্ছি আজকে আলোচনার সমাপ্তি ঘোষণার জন্য, আলোচনা সমাপ্তি ঘোষণার জন্য। সুপ্রিয় সুধীমণ্ডলী, বিদগ্ধজন, মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, মুখ্য আলোচক, বিশেষ অতিথি, প্রবন্ধ উপস্থাপক এবং যাকে ঘিরে আজকের এই আয়োজন, কবি বদরুজ্জামান জামান এবং সামনে যারা আছেন তাদের সবার পরিচিতি, ব্যাপক পরিচিতি। এখানে খালেদ উদ্দিন এই আজকের অনুষ্ঠানের আয়োজক, বুনন। এখানে সলমান ফরিদ আছেন, অধ্যক্ষ নিয়াজউদ্দিন আছেন, মজনু মুহিবুর রহমান আছেন, আলামিন আছেন। আজকের অনুষ্ঠানের উপস্থাপক আমাদের শামসুল কিবরিয়া আছেন। আমি এত বিস্তারিত আর যাচ্ছি না, কারণ শেষ পর্যায়ে এসে বক্তব্য যদি দীর্ঘায়িত হয় এবং যে কথাগুলো এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের চাওয়া, সেই কথাগুলো ইতিমধ্যেই চলে এসেছে এবং কবি সম্পর্কে, এই কাব্যগ্রন্থ সম্পর্কে যে আলোচনাটি হওয়ার দরকার সেটি আজকের আমরা প্রিন্ট কপি পেয়ে গেছি, মামুল সুলতানের যে প্রবন্ধটি, মূল প্রবন্ধটি। অতএব আমি সাহিত্যের একজন শিক্ষার্থী হিসাবে আমি মনে করি যে এই লেখকের যে 8টি গ্রন্থ এবং শ্রুতের যে 8টি সংখ্যা বের হয়েছে, এটি আমাদের জন্য, বাংলা সাহিত্যের জন্য একটি বিশাল পাওয়া। এ কারণেই বিশাল পাওয়া, এর মাহাত্ম্য এ কারণেই। আরও অনেকেরই এরকম লিটিল মেঘ আছে, এরকম কাব্যগ্রন্থ আছে, কিন্তু বদরুজ্জামানের ক্ষেত্রে ব্যতিক্রমটা যে জায়গায়, সেটি আমি একটু চিহ্নিত করি। যে আপনারা অনেকেই নাম শুনেছেন হয়তো ডেভিড ডেভিডিনের কথা, যিনি ক্যারিবীয় একজন কবি, ইংল্যান্ডে বসবাস করেন। তার কবিতার ভেতরের যে দূতনা, সেটি আমরা এই বদরুজ্জামান জামানের কাছে অনুভব করি। যে কবিতাটির উল্লেখ এখানে এত ডিটেইল আসেনি, সেটি হচ্ছে ক্লুদ মুনির গ্রাম জীবেরনিতে একদিন। যদি আপনারা এখনো সার্চ দিয়ে ডেভিডিনের কবিতা পড়েন তাহলে, অথবা ক্যারিবীয় অঞ্চলের যারাই ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায় বসবাস করছেন যে সমস্ত কবি সাহিত্যিক, তাদের কবিতার ভেতরেও এরকম দেখবেন তার অঞ্চলকে তিনি কোনো না কোনোভাবে নিয়ে এসেছেন। অর্থাৎ কবি প্রতিভা তার নিজস্ব সত্তায়, তার অন্তর্গুড় সত্তায়, তার সামূহিক চৈতন্যকেই ধারণ করে। এবং এই সামূহিক চৈতন্য কবি কিভাবে অর্জন করেন, তিনি তার সেই ছেলেবেলা, তার সেই অঞ্চল, তার সেই লোকজ উপাদান এবং তার সেই জন্মভূমির মাটির ঘ্রাণ থেকে। তো এটি আমরা উপলব্ধি করেছি আমাদের যে আজকের আলোচ্য কবি বদরুজ্জামান জামানের কাছ থেকে। তো আমি শেষ পর্যায়ে এসে আপনাদের সকলকে অশেষ কৃতজ্ঞতা জানাই এই কারণে যে এরকম একটি সাহিত্য আসরে নিজের মনের ভেতরের তাগিদ থেকেই আপনারা উপস্থিত হয়েছেন এবং সেই তাগিদটুকু আমরা অনুভব করি শিল্পের কারণে, কবিতার কারণে, আমাদের ভাষা ও সাহিত্যের প্রতি অনুরাগের কারণে। সেই অনুরাগটুকু আমাদের ভেতর আছে এবং সেই অনুরাগটুকু আমাদের ভেতর থাকবে। কারণ শিল্প সাহিত্য যদি তার স্বমর্যাদায়, তার স্বমহিমায় অগ্রসর হতে না পারে, তো সেটা তার জাতির জন্য মঙ্গলজনক হয় না। এ কারণেই শিল্প সাহিত্যকে, কবিতাকে, শিল্পকলাকে চিরজাগরুক রাখতে হয়। মানুষের ভেতরের শক্তিটুকু এই কবিতাই দিতে পারে। তার মনের ভেতরের যে অনুরণন, একটি লাইন যখন আমরা পড়ি তখন তার ভেতরে আমরা একটা অনুরণন অনুভব করি, অনুভব পাই যে এর ভেতরে আমার কথাগুলোই আছে। তো এরকম ভাবনাগুলোকেই কবিতায়
নিয়ে আসা হয়েছে এবং তার জন্য সাধুবাদ জানাই। আমি সাহিত্যের যে আলোচনাটুকু চিন্তা করছিলাম এখানে করব বলে, সেটি থেকে আমি বিরত থাকলাম আপনাদের সকলের সৌজন্যে, এবং আমাকে সর্বশেষ এখানে বুনন থেকে এবং বদরুজ্জামান জামান থেকে যারা আমন্ত্রণ জানালেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা, এবং এতক্ষণ যারা শুনলেন ধৈর্য ধরে সাহিত্যের এই আলোচনাটুকু, সেটি আমাদের জন্য, এই অনুষ্ঠানের উদ্যোক্তার জন্য এবং আমরা যারা কথা বললাম সবার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অশেষ কৃতজ্ঞতা, শুভেচ্ছা নিরন্তর। সবাই বই নিয়ে একটু দাঁড়াবে।